কিছু আলোচনা করবো আর কি, রাইট? সো সবার আগে রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি তোমরা জানো নাকি যে সাকসেসফুল রিপ্রোডাকশনে প্রথম ধাপ কি? অ্যানিমাল ফার্মিং এর সাকসেসফুল রিপ্রোডাকশন যদি ম্যানেজমেন্ট যদি চাও as a farm owner অথবা ম্যানেজার, what should be your first step? Soundness of animal, sir. Breeding soundness of animal. And then The selection of bull and cow. any other participants? মেয়েদের কোনো স্যার ধারণা কোন আছে? পারপাসের উপর স্যার কোন পারপাসের উপর আমরা করব সেটা স্যার ডিপেন্ড করবে হচ্ছে যে আমরা আমাদের সিলেকশনটা কোন কোন দিকে যেতে হবে। যদি আমরা স্যার মিটের দিকে যাই তাহলে সেটার দিকে we want efficient reproduction, right? Reproduction mean producing offspring, no purpose. So এইটা ভালোভাবে করতে গেলে, সাকসেসফুলি করতে গেলে আমাদের what should be the first step? তোমাদেরকে আমি এক্সাক্ট আনসার চাচ্ছি না, জাস্ট তোমাদের ধারণা যদি থাকে সেটা এক্সপ্রেস করো আর কি। মহসিন, এনি আইডিয়া? মানে না স্যার, রিপ্রোডাকশনের ক্ষেত্রে স্যার স্যার তাহলে আমাদের থেকে যে স্ট্রেস সাইকেলটা প্রপার ডিটেক্ট করতে হবে, এমন ডিটেক্ট করে আনতে হবে। মহসিন স্যার পারবো না স্যার। রমি? না স্যার, পারবো না। আমি তো জয়েন করে নেই মনে হয়, তাই না? ও কি মেসেজগুলো পাবে আমার এই মেসেজগুলো যদি জয়েন না করে? একদমই সম্ভব তাকে পৌঁছানো? ওর বস কে আসলে? আমি জানি ওর কিছু প্রবলেম আছে, ও হয়তো মোস্ট অফ দ্য অনলাইন ক্লাসে হয়তো অ্যাটেন্ড করে না। আজকে করছে কিনা? আমেনা আছে? আমাদের অনেক সময় স্যার ক্লাস রেকর্ড করা হয়ে থাকে, তো আমেনা হয়তো ওখান থেকে শুনে নিতে পারবে স্যার। গুড। উষা, do you have any idea? নো স্যার। রায়হান? স্যার প্রশ্নটা স্যার বুঝি নাই স্যার। প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সাকসেসফুল এফিশিয়েন্ট রিপ্রোডাকশন করতে চাই ফার্ম অ্যানিমালের, হোয়াট শুড বি দ্য ফার্স্ট স্টেপ? স্যার যদি স্যার অ্যানিমাল রিপ্রোডাকশন করতে চাই তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে স্যার, এটাই? দ্যাটস দ্য কোশ্চেন। স্যার এই ক্ষেত্রে আমাদের হচ্ছে স্ট্রেস সাইকেলটা যাচাই করতে হবে স্যার, যে অ্যানিমালটা প্রপারলি হিটে আছে কিনা। That's the first সাথে step. আমাদের Heat detection. Yes, yeah, your answer is correct. আশেপাশে ঘুরতে ঘুরতে হয়ে গেছে আর কি। এর কারণ কি তোমরা আমার স্লাইড দেখতে পাচ্ছ এই জন্য বললা? জি স্যার, এটা একটা কনসেপ্ট আসছে যে আজকে এনিওয়ে একটা ক্লু পেয়েছো। প্রপার হিট ডিটেকশন যদি না হয়, you will never know when to inseminate or when to provide natural service so that the cow can conceive. Reproduction আমরা কমন সেন্সে যেটা বুঝি যে জাস্ট সিম্পলি দ্য প্রোডাকশন অফ অফস্প্রিং, রাইট? ফার্ম অ্যানিমালের ক্ষেত্রে। সো এটাই যদি হয় সাফিসিয়েন্ট, যদি এআই মানে ইন টাইমে এআই না হয় অথবা ন্যাচারাল মেটিং না হয়, তাহলে কনসিভ হবে না, আলটিমেটলি তোমার লস হবে। 21 দিন একটা সাইকেল চলে যাওয়া মানে আরো 1 মাসের লস, এইভাবেই মাসের পর মাস লস হয়ে যায়। সো কমার্শিয়াল ফার্মিং এ এইটা আমরা মানে খুব ক্রিটিক্যালি মেনটেন করা হয়। বাইরের ফার্মগুলোতে তোমার হিট ডিটেকশনের জন্য বিভিন্ন সেন্সর ইউজ করা হয়, বিভিন্ন সেন্সর, সো দ্যাট দে ডোন্ট লুজ ওয়ান সাইকেল মিন 21 days equivalent to 1 month. So 1 মাস পিছিয়ে যাওয়া মানে অনেক লস, রাইট? সো বাইরে ডেভেলপ কান্ট্রিগুলোতে এইভাবেই আসলে এত ক্রিটিক্যালি এটা ডিটেক্ট করা হয়, এর জন্য ইনভেস্ট করা হয়, বিভিন্ন ধরনের সেন্সর, অনেক হাইটেক টেকনোলজি ইউজ করা হয়, যেটা আমাদের দেশে মানে দিস নট দ্য কেস। এরকম হয় একটা বাচ্চা হওয়ার পরে আরো 1 বছর চলে যায়, এরপরও কাউ কনসিভ করে না।
তো এটা ইউজুয়াল কেস না। ইউজুয়াল কেস হচ্ছে তোমার 1 বছরে 2টা বাচ্চা, 2 offspring in case of cow. That means তোমার 280 days equivalent to 10 months যদি ধরো, এরপরে by 45 days তাকে আবার সার্ভিস দিতে হবে। এই ধরনের ম্যানেজমেন্ট গোল নিয়ে হচ্ছে ফার্ম রান করা হয় বাইরে, রাইট? আগে এটা 60 days ছিল পোস্টপার্টাম পিরিয়ড, এখন এটা আরো কমায় নিয়ে আসছে 45 days। এই জন্য অবশ্য ম্যানেজমেন্ট আরো ইন্টেন্সিফাই হয়েছে, নিউট্রিশন, জেনারেল ম্যানেজমেন্ট, কমফোর্ট দিক থেকে ইন্টেন্সিফাই করার পরে এই পোস্টপার্টাম পিরিয়ড যেটা, সেটা আরো কমিয়ে নিয়ে আসা হয়েছে। So it is not the usual case in so many countries, including ours, but and this is the scientific and modern farming way. যে তোমার after pasteurization within 45 to 60 days the cow must have to conceive for the next pregnancy, right? এই জন্যই তোমরা যা করেছো, আমি অ্যাসাইনমেন্ট দেখেছি যে স্টার সিনক্রোনাইজেশন হয়তো করেছো, স্টার্সের ডেফিনিশন দিয়েছো, বাট সিনক্রোনাইজেশন করতে গেলে, সাকসেসফুলি সিনক্রোনাইজেশন করতে গেলে ইউ হ্যাভ টু নো প্রপারলি and very clearly the bovine stress cycle, physiology and endocrinology. So stress cycle to মানে একটা period and physiological changes is a set of physiological changes, but এটা controlled by the endocrinology. সেটা আমাদের একটু বুঝতে হবে। আমি খুব সুপারফিশিয়ালি যাব, লাকলি অর আনলাকলি এই লেকচারটা আমাকে ইউএসএ যে পোস্টডক হয়েছিল সেখানের স্টুডেন্টদের জন্য ডেমো লেকচার ছিল আমার, এটা 2015 সালে। আমি সেটাই একটু আলোচনা করে দেবো আর কি। সো দ্য বোভাইন স্টার সাইকেল, ফিজিওলজি এন্ড এন্ডোক্রাইনোলজি, রাইট? এন্ডোক্রাইনোলজি বুঝো যে হরমোনাল কন্ট্রোল যেটা। সো এটা আমরা ওভারভিউ ছিল এরকম যে স্ট্রেস সাইকেল, স্ট্রেস বিহেভিয়ার, হোয়াট হ্যাপেন ডিউরিং স্ট্রেস সাইকেল, physiology of stress cycle, endocrinology of stress cycle, why it is important, and stress synchronization. এখানে আমি শুধু ডেফিনিশনটা পর্যন্ত, বাকি স্লাইড আমি ডিলিট করেছি বিকজ আফটার হ্যাভিং দিস ডেফিনেশন তোমরা সিনক্রোনাইজেশন আলোচনা করেছো তোমাদের ইয়েতে, অ্যাসাইনমেন্টে। সো ডেফিনেশন পর্যন্ত, সিনক্রোনাইজেশন এই পর্যন্ত আমি রেখেছি এখানটায় তোমাদের জন্য। সো হোয়াট ইজ স্টার্স, আমরা খুব দ্রুত যাব। আমি অ্যাট সাম পয়েন্ট, তোমরা মাঝে কোশ্চেন করো না, আমি কোশ্চেনের সময় দিয়ে দেবো, রাইট? So stress, the periodic state of sexual excitement in the female of most males, excluding human. Human এটা stress বলে না, এটা অন্য কিছু, তোমরা সবাই জানো। So excluding human, but most of the mammals, right? That immediately precede ovulation and during which the female is most receptive to mating, right? Known as standing stress or standing heat, right? তোমরা যারা এআই আলোচনা করেছিল অ্যাসাইনমেন্টে তারা জানো, এবং এখন বাই নাও সবাই জানার কথা হোয়াট ইজ স্ট্যান্ডিং হিট। সো আমি যদি বাংলায় বলি, এটা একটা পিরিয়ড যখন একটা ফিমেল অ্যানিমাল সেক্সুয়ালি এক্সাইটমেন্ট ফিল করে, এবং বাই দ্যাট ওই shorter period of time ovulation হবে, এবং the female will receive her egg in order to be mated and in order to conceive. So it is একটা period, right? It is a situation which is lead by certain hormonal changes, and the changes occur physiologically, right? তো তোমরা আরো অনেক ডেফিনেশন পাবা, শুধু যদি ইয়ে করো, গুগল করো, তাহলে দেখবা যে স্ট্রেস এরকম একটা পিরিয়ড যখন হচ্ছে ইউটেরাসে লাইনিং এ ডিফারেন্ট ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় ইন অর্ডার টু কনসিভ, রাইট? এটাই স্ট্রেস। বাট টেক্সট বুক ডেফিনেশন হচ্ছে দ্য পিরিয়ড অফ সেক্সুয়াল এক্সাইটমেন্ট ইন দ্য ফিমেল অফ মোস্ট ম্যামলস that immediately proceed to ovulation and during which the female is most receptive to mating. Right. So it has a stress, and then cycle, right? A hormonal controlled cycle of activity of the reproductive organ in female mammals, right? Stress cycle give a heifer or cow chance to become pregnant multiple times in their
রিপ্রোডাক্টিভ লাইফ, রাইট? নর্মালি তোমরা জানো যে 18 থেকে 24 দিন পর্যন্ত হতে পারে, বাট অ্যাভারেজে ইন মোস্ট বোভাইন অ্যানিমালস এটা 21 ডেজ, রাইট? আর স্ট্যান্ডিং হিট তোমরা জানো, এখানে আমি কোনো ফিগার অ্যাড করিনি, আমি অনেক কিছুই ছিল আমার ইয়েতে আলোচনায়, কারণ এই লেকচারটা আমার 1 ঘন্টার ছিল। সো আমি এটা চাই যে আমি 10-15 মিনিটে শেষ করবো, যার কারণে অনেক স্লাইড ডিলিট করেছি, অনেক ভিজুয়াল এইড ছিল আমার, সেগুলো সব ডিলিট করেছি। সো আমরা শুধু জানতে চাই বেসিকগুলা, যে 18 to 24 days হচ্ছে the length, but in most bovine animals this is 21 days, এবং যেহেতু ovulation হবে immediately when it starts, কি বলি, that day 0, right? যখন ফিমেল ফিল করে এক্সাইটমেন্ট, তার মোটামুটি ভাবে 24 ঘন্টার মধ্যেই ওভুলেশন হবে, রাইট? এবং এটা ধরে নেওয়া হয় যখন ওভুলেশন হবে তার অ্যারাউন্ড দ্যাট টাইম ইজ 12 to 18 hours, and this time actually the proper time for getting national health services or AI, so that semen can be placed in the right place and it can run and penetrate to the ovum in order to get fertilized, right? So it is standing it এই সময়টাই proper time for insemination, and ovulation approximately 30 hours after the beginning of standing heat, right? আমি প্রথমে বলেছি 24 hours, so এটা ডিপেন্ড করে, এটা many factors এর উপর ডিপেন্ডেন্ট, বাট এটা একটা রেঞ্জ আছে, মোটামুটি ভাবে 24 to 36 অনেক সময় চলে আসে আর কি, right? Hours after beginning the standing heat, right? So এই পয়েন্টগুলো অবশ্যই জানতে হবে। তোমরা স্ট্রেস সিনক্রোনাইজেশন যখন পড়েছো তখন যদি এই পয়েন্টগুলা মানে ভালোভাবে জানো, যখন প্র্যাকটিক্যালি স্ট্রেস সিনক্রোনাইজেশন করতে যাবা তখন এগুলা খুবই হেল্প করবে, রাইট? এবং যে হরমোনাল কন্ট্রোল আমরা আজকে দেখবো, মানে আলোচনা করব, সেটা দেখবা যে যেসব ড্রাগ তোমরা ইউজ করেছো, নাথিং বাট দিস হরমোনাল সাপ্লিমেন্টস এট দ্য রাইট টাইম। স্ট্রেস বিহেভিয়ার আমি আর আলোচনা না করি, তোমরা সব জানো, প্রাইমারি কিছু বিহেভিয়ার আছে, সেকেন্ডারি কিছু সাইন আছে, এটা এমন কঠিন না, তোমরা পড়লেই পারবা, রাইট? হোয়াট হ্যাপেন ডিউরিং স্ট্রেস সাইকেল? There will be certain change, physiological change controlled by endocrine, controlled by set of hormones. So female reproductive organs, especially ovary, undergo a series of morphological changes. The entire cycle can be divided into 2 main phases. One is follicular phase, lasts up to 6 days from day 0 to 6, and luteal phase 14 to 18 days এই পর্যন্ত আর কি আমরা, and again it is within the cycle 0 to 21 days, এই সময়ের মধ্যে এই দুইটা ফেজ, কি বলি, this is happen, আমরা সেটা গ্রাফিক্যালি দেখবো একটু পরে। ফলিকুলার আছে যখন ফলিকুলস গুলো ডেভেলপ হয়, রাইট? আর লিউটিয়াল ফেজ হচ্ছে যদি ওভুলেশন সাকসেসফুল হয় তাহলে কর্পাস লুটিয়াম, লিটিল ফেজ আছে, মানে এটা এলএস হরমোনের একটা ইফেক্ট, সেটা আমরা আসতেছি অ্যাকচুয়ালি, আগে না বলি আমি। সো তোমরা এটা জানো, রিপ্রোডাক্টিভ অর্গান ইন ফিমেল, রাইট? সো আমি আসলে স্লাইড শো করি নাই না। সো ফিজিওলজি, এখানে যা দেখতেছো এগুলা কি বলি, ফলিকুলার, সবগুলো ফলিকলস, এক একটা ফলিকল একটা ওভা, কি বলি, ওভা রেজাল্ট অথবা ওভা প্রোভাইড করবে আমাদেরকে, সেটা দেওয়া হয়েছে। এবং এখানে যে লিটারিং গুলো আছে সেটা কি আমি পরে আসতেছি, রাইট? ফলিকুলার ডেভেলপমেন্ট অকার as a wave-like pattern consisting of recruitment, selection, growth, dominance, and regression, right? So অসংখ্য মানে ওভা থাকে, রাইট? সেখান থেকে ফার্স্ট হচ্ছে রিক্রুটমেন্ট হয়, বাঞ্চ অফ ওভা রিক্রুটমেন্ট হয়, সেইখান থেকে বাঞ্চ থেকে ধরো যে এইখান থেকে তোমার 4-5টা ওভা, আমরা পরে স্লাইডে দেখবো কিভাবে আসে। আমি যখন লেকচারটা দিয়েছিলাম 2015-তে তখন অ্যানিমেটেড ছিল, বাট সেই অ্যানিমেটেড লিঙ্ক আমি আর খুঁজে পাচ্ছি না।
সো এইখান থেকে কিছুটা প্রথমে বাঞ্চ অফ ওভার হচ্ছে রিক্রুট হবে, সেখান থেকে তার মধ্যে যেটা বেস্ট অথবা বেস্ট এরকম একটা অথবা দুইটা সিলেক্ট হবে, এরপরে ওগুলার গ্রোথ হবে, এবং যদি মোর দেন ওয়ান সিলেক্ট হয় সেখান থেকে ওয়ান উইল বি ডমিনেটিং ইন সাইজ, ফ্রম অল সাইড অ্যাকচুয়ালি, এবং যদি সাকসেসফুল ওভুলেশন হয় সেখান থেকেই হবে, ডমিনেন্স থেকে, রাইট। এরপরে কর্পাস লুটিয়াম ফর্ম করবে, যেটা তোমার হচ্ছে প্রজেস্টেরনের সোর্স, রাইট। আর যদি সাকসেসফুল ওভুলেশন সরি কর্পাস লুটিয়াম ফর্ম করবে এবং ওভুলেশন হলে সেটা যদি সাকসেসফুল ফার্টিলাইজেশন হয় তাহলে কর্পাস লুটিয়ামটা সাস্টেইন করবে, বিকজ there will be a negative feedback because of the fertilization and pregnancy occur, right? আর যদি সেটা না ঘটে তাহলে এই যে কর্পাস লুটিয়াম এটা রিগ্রেসড হবে, at some point প্রজেস্টেরনের পরিমাণ কমে আসবে এবং আবার একটা সাইকেল শুরু হবে আর কি, রাইট। সো এই যে মানে ধাপগুলা রিক্রুটমেন্ট, সিলেকশন, গ্রোথ এন্ড ডমিনেন্স, রিগ্রেশন, এটা কখন কোন স্টেজে কি ঘটে আসলে সেটা আমরা পরে দেখতেছি। Usually 2 to 4 follicular wave occur during the stress cycle in cattle, but in general 3 on an average. So আমরা মরফোলজিক্যাল চেঞ্জ বললাম ওভারি, রাইট। সেটা কিরকম আমরা যদি এখান থেকে আসি, এটা একটা ম্যাচিউর ফলিকুল, এখান থেকে আসি, রাইট। মানে ডমিনেন্স যে স্টেজ আমরা বলেছিলাম, রিক্রুটমেন্ট, তারপরে সিলেকশন, তারপরে গ্রোথ, তারপরে ডমিনেন্স, রাইট। এইটাই হচ্ছে ডমিনেন্স, ওকে। এরপরে কি হবে, ওভুলেশন হবে। ওভুলেশন হলে আমরা অভামটা সেপারেট হবে এবং অভামকে প্রোটেক্ট করার জন্য যে সারাউন্ডিংস ছিল এটাই আসলে মানে স্যাক লাইক স্ট্রাকচার, এটাই হবে কর্পাস লুটিয়াম, রাইট। এবং এখানে ওল্ড কর্পাস লুটিয়াম ছিল, দেখো এটা তার আগের সাইকেলের, রাইট। মানে যে সাইকেলে আমরা এই ওভুলেশনটা মানে রিসিভ করছি, এই ওভাটা তার আগের সাইকেলের কর্পাস লুটিয়াম এখনো ওভারির মানে গায়ে এখনো আছে, বাট সেটা রিগ্রেসড অনেকটা। এটা গ্রাজুয়ালি রিগ্রেসড হচ্ছে জন্যই তোমার এফএসএইচ, এরপরে এলএইচ এবং এস্ট্রোজেন এগুলার প্রভাবে অ্যাকচুয়ালি ওভুলেশনটা হচ্ছে এবং আমরা ওভারটা রিসিভ করছি, এবং আলটিমেটলি এটা একসময় ডিমিনিশ হয়ে যায়, রাইট। সো ওভুলেশন হলে আবার কর্পাস লুটিয়াম ফর্ম করবে এবং এটা যদি ফার্টিলাইজ হয় এটা সাস্টেইন করবে, আদারওয়াইজ এটা ডিমিনিশ হতে হবে। এইভাবেই অ্যাকচুয়ালি একটা সাইকেল রান হয়, রাইট। এটা আরো ভালোভাবে আমরা বুঝবো আমরা যদি এইখানে যাই, রাইট। সো স্টার সাইকেল তোমরা দেখো যে 0 to 21 days, হ্যাঁ, 0 days স্টার্স, এখানে স্ট্যান্ডিং হিট অ্যারাউন্ড হিয়ার, এইখানে স্ট্যান্ডিং হিট অ্যারাউন্ড হিয়ার, এবং স্ট্যান্ডিং হিট পিরিয়ডটাই এইটাই স্টার্স আমরা বলতেছি, কারণ এই সময়টাই আসলে ওভুলেশন হওয়ার সময়, এবং এই সময়টাই ফিমেল উইল ফিল সেক্সুয়াল এক্সাইটমেন্ট and will receive the mate, right? So আমরা যে কি বলি ওটা রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, রিক্রুটমেন্টে এইটা bunch of ova will be recruited. From here there will be a selection, the dominating ova from 5 or 6. Here you see 2 has been selected, and then growth. এখান থেকে আবার দুইটাই গ্রোথ হবে, কোনো এক সময় একটা ডমিনেন্স ফর্ম করবে, এবং এটাই যদি ডমিনেন্ট এবং গ্রাফিয়ান ফলিকল আমরা বলি, রাইট। এইখান থেকে তোমার এটা যদি প্রপার হরমোনাল কন্ট্রোল থাকে তাহলে এটা ওভুলেট হবে, রাইট। আর যদি না থাকে এটাই রিগ্রেসড হবে, ডিমিনিশ হবে, আবার একটা সাইকেল শুরু মানে ওয়েভ শুরু হবে। এইভাবে অ্যাকচুয়ালি তোমার এভারেজে 3টা ফলিকুলার ওয়েভ আসে একটা সাইকেলের মধ্যে, তার মধ্য থেকে আসলে একবার সাকসেসফুল ওভুলেশন হয়, রাইট। সো এটা এফএসএইচ তোমরা জানো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা রেসপন্সিবল ফর ফলিকুলার ডেভেলপমেন্ট এন্ড ওভুলেশন বলা আছে, এক্স্যাক্টলি ওভুলেশন হবেই স্যার নাকি স্যার প্রথমবার? না, এটা ভেরি করে ভাই, এটা অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। এটা মোস্ট অফ দ্য লিটারেচার থেকে যেরকম নেয়া
মোস্ট অফ দ্য লিটারেচার বলেছে 3 বার, কিন্তু এমনও মানে আজকেই একটু পরেই দেখাবো যে 2বার ঘটেছে ওয়েব, এরকম এক্সাম্পলও দেখাবো আজকে। সো ইট ডিপেন্ডস, ইটস বায়োলজি, তোমরা জানো এটা মানে আমরা যেটা বলতেছি সেটাই ফিক্স এরকমটা না, বাট মেজরিটি টাইমে মেজরিটি লিটারেচার এরকমটা ইন্ডিকেট করেছে। ওকে, সো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রেসপন্সিবল ফর ফলিকুলার ডেভেলপমেন্ট, যেটা এখানে হচ্ছে। এবং যখন এই যে গ্রাফিয়ান ফলিকল একবার ডমিনেটিং স্টেজে আসে, এইখান থেকে আসলে ইস্ট্রোজেন চলে আসে হরমোন। ইস্ট্রোজেন যখন বেশি আসবে তখন এটা ইনফ্লুয়েন্স করে এলএইচ হরমোন, লিউটেনাইজিং হরমোন, সেটার প্রভাবে অ্যাকচুয়ালি তোমার ওভুলেশনটা হয়। এবং তোমরা যার স্ট্রেস সাইকেলের জন্য মানে যে কটা হরমোন রেসপন্সিবল তার মধ্যে ইস্ট্রোজেন এটা বেশি করে আমরা ইয়ে করি, মেইন হরমোন ধরি, কারণ এইটার কারণেই অ্যাকচুয়ালি কাউ ফিল সেক্সুয়াল এক্সাইটমেন্ট, এবং তখনই আসলে হিট ডিটেক্ট আমরা করতে পারি, রাইট? যার কারণে এখানে ইন শর্ট বলা হয়েছে therefore. So this example shown having 3 wave of follicular development during 21 estrous cycle, 21 days estrous cycle, right? So just remember, কারণ এখন যা পড়াচ্ছি তোমরা যা পড়বা থিওরির জন্য, এটা দিয়ে আমরা ল্যাবের এমসিকিউ নেব। সো বি কেয়ারফুল যখন পড়বো আর কি, রাইট? একই দিনে আমরা ল্যাব নিয়ে ফেলতেছি, এক্সট্রা কিছু দেবো না। আমি শুধু আজকে হয়তো ভিডিও কিছু লিঙ্ক দিয়ে দেবো, পড়াশোনার পাশাপাশি এই ভিডিওগুলো একটু দেখলেই তোমাদের বোথ থিওরি অ্যান্ড ল্যাবের প্রিপারেশন হয়ে যাবে, রাইট? সো এফএসএইচ এটা ফলিকুলার ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল, রাইট? অ্যান্ড এখানে দেখো লুটেনাইজিং হরমোন এলএইচ, এখানে 2টা ইয়ে দেওয়া আছে, এলএইচ সার্জ and LH pulses, right? So the fact is যখন FSH রিলিজ হয় তখনই রিক্রুটমেন্ট হয় এবং ফলিকুলার গুলা ধীরে ধীরে ইয়ে হয়, মানে গ্রোথ হয়, ডমিনেন্স এই স্টেজে আসে। এভরি তোমার ওয়েভ ডু নট রেজাল্টস দ্য ওভুলেশন। ফর ওভুলেশন ইউ নিড LH হরমোন, LH সার্জ, নট দ্য LH ups and downs which is considered to be LH pulses, এইরকম না। সো যখন তোমার LH টপে যাবে, রাইট? LH দেখতেছো, মানে এটা কি কালার আমি জানি না, LH যখন সার্জ মানে হিউজ অ্যামাউন্টে LH আসবে তখনই শুধু ওভুলেশনটা হওয়া সম্ভব। এবং এইটা হয় তোমার এখানে ইস্ট্রোজেন কোথায় আসছে জানি না, ইস্ট্রোজেন এই স্লাইডটা আগে আসা দরকার ছিল, রাইট? সো ইস্ট্রোজেন যখনই বেশি হয়, রাইট, এখানে দেখো যে ফলিকুলার ডেভেলপমেন্ট এটা আনসাকসেসফুল ওয়েভ, এটাও আনসাকসেসফুল ওয়েভ ফলিকুলার ডেভেলপমেন্ট, বাট দ্য থার্ড ওয়ান সিমস টু বি সাকসেসফুল, যার কারণে এখানে ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি। এবং কাউ উইল শো বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাইন্স ফর দ্য হিট, রাইট? এবং এলএস যখনই অনেক বেশি হয় তখনই এটা এই যে লিউটেনাইজিং হরমোন যেটা এইটা সার্জ মানে অনেক বেশি ট্রিগার করে লিউটেনাইজিং হরমোন, therefore the ovulation occur actually, right? এই সাইনটা দেওয়া মানে বোঝানো হয়েছে যে ovulation occur, right? So this is because of the presence of LH surge and that is influenced by the huge amount of estrogen. এখন কোশ্চেন হচ্ছে ইস্ট্রোজেন কোথা থেকে আসে? তোমরা জানো ইস্ট্রোজেন কোথা থেকে আসে? Anyone? Estrogen ওভারি থেকে আসে। ওভারি মানে কোন পার্ট থেকে? ওভারি তো সবসময় থাকে, তার মানে সবসময় এস্ট্রোজেন আসার কথা, সবসময় একটা কাউ হিটে থাকার কথা, তাই না? বাট দ্য কেস ইজ নট দ্যাট। In a cycle, the cow will be in standing heat for several hours, and at that time actually they want to receive, they will allow their mate, they will feel having mated. So এটা অল্প সময়, তার মানে তোমার ওভারি থেকে হয়, এটা রাইট, ওভারি থেকে হয়। আমি একটু আগেই দেখিয়েছিলাম যে ওভারি যে মরফোলজিক্যাল চেঞ্জ, রাইট? সো অ্যাপারেন্টলি আমরা ধরতে পারি ওভারি থেকে হয়, কিন্তু এস্ট্রোজেন অ্যাকচুয়ালি আসে এইসব ফলিকুলার ইয়ে থেকে আর কি।
যখন ফলিকল গ্রাফিয়ান ফলিকল গ্রাফিয়ান ফলিকল থেকে এক্স্যাক্টলি। সো যখন ফলিকল বড় হয় নিয়ার অ্যাবাউট টু বি ওভুলেটেড, তখনই কাউ অ্যাকচুয়ালি মানে তোমার সেক্সুয়ালি এক্সাইটেড থাকে। তার মানে estrogen surge, estrogen secretion the highest when ovary has the Graafian follicular stage. So you're right যে ovary থেকে আসতেছে, but more specifically it is from the follicles, right? আর এখানে যখন দেখছো যে রিক্রুটমেন্ট দেন সিলেকশন, তখন কিন্তু অনেক কম, রাইট? কিন্তু এটা বাড়তেই থাকে যখন ফলিকল গুলা অনেক মানে ধীরে ধীরে বড় হয় আর কি, রাইট? এবং ইট ইজ হ্যাপেনিং উইদিন ফিউ ডেজ, ইউ সি, জাস্ট ফিউ ডেজ, 16 থেকে 20 মানে 3 থেকে 4 দিনের মধ্যে এক একটা ফলিকুলার ওয়েভ কমপ্লিট হয়, রাইট? বাট সাকসেসফুল হয় জাস্ট ওয়ান্স। নো ম্যাটার হাউ মেনি ওয়েভ কামস, 2 or 3, ইভেন আমরা 4ও বলেছি রেঞ্জে, যেটা রেয়ার। তো যে কটা আসুক তোমার একবার সাকসেসফুল হয় আর কি ওভুলেশন। সো এইটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, যেখান থেকে আমার এলএইচ সার্জ যদি প্রিভিয়াসলি যেটা দেখলাম সেটা যদি এলএইচ সার্জ আসে এই লেভেলে তোমার স্টুডেন্ট থাকলেই এলএইচ সার্জ মানে অটোমেটিক, এটা একটা মানে কি বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কন্ট্রোল, হরমোনাল কন্ট্রোল। সো এলএইচ সার্জ হলেই ওভুলেশন হবে। ওভুলেশন হয়েছে, এরপরে ডিপেন্ড করতেছে যে সাকসেসফুলি আমরা ইনসেমিনেটেড করতে পেরেছি কিনা, অথবা সাকসেসফুল ন্যাচারাল মিটিং হয়েছে কিনা, সাকসেসফুলি ওভারটা ফার্টিলাইজড হওয়ার সুযোগ তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে যে তোমার এইটা রিসিভ করার পর, ওভারটা রিসিভ করার পর যে স্যাক, যেটা কর্পাস লুটিয়াম ফর্ম করবে, সেইটা কতদিন লাস্ট করবে, রাইট? যদি ফার্টিলাইজড না হয় তাহলে কর্পাস লুটিয়াম রিগ্রেসড হবে, সেটাই এখানে দেখানো হয়েছে। সো এখানে টাইটেলটা কই, সো আমাদের এই যে ওভুলেশন হয়েছে, প্রিভিয়াস স্লাইডে আমরা যেটা দেখিয়েছি, ওভুলেশন হয়েছে, এরপরে যেটা কাভারিং থাকবে যে স্যাক লাইক স্ট্রাকচার, যেখান থেকে গ্রাফিয়ান ফলিকল থেকে তোমার ওভারটা রিলিজ হয়েছে, সেই স্যাকটাই আমরা যদি ধরি কর্পাস লুটিয়াম, হ্যাঁ, প্রথমে তো অনেক ছোট থাকবে। সো এটা প্রজেস্টেরন সিক্রেট করা শুরু করবে, রাইট? এবং ইট ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যে ওভারটা চলে গিয়েছে, ওভারটা ফার্টিলাইজড হলে তার যে পরিবেশ দরকার হবে সেই পরিবেশ তৈরি করতেছে অ্যাকচুয়ালি এই দিস প্রজেস্টেরন, এবং এই সিক্রেশন ধীরে ধীরে বাড়বে, রাইট, যতক্ষণ প্রজেস্টেরন গ্রো করবে, রাইট? সো যদি এট সাম পয়েন্ট এটা হচ্ছে ডমিনেটিং পজিশন প্রজেস্টেরনের, এরপরে এই পর্যন্ত সে ওয়েট করবে, সিচুয়েশনটা এরকম যে এই পর্যন্ত তোমার এটা ফাইনাল স্টেজ, হ্যাঁ। সো এই স্টেজে যে পরিমাণ প্রজেস্টেরন দরকার, দিস ইজ এনাফ টু মেইনটেইন এ প্রেগনেন্সি, রাইট? এরপরেও যদি ফার্টিলাইজ না হয় তাহলে একটা নেগেটিভ ফিডব্যাক আসবে, তখন অ্যাকচুয়ালি প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন রিলিজ হওয়া শুরু করবে যে the ovum released has not been fertilized. At that time prostaglandin hormone started to be released, এবং এটাই অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দ্য রিগ্রেশন অফ কর্পাস লুটিয়াম। সো যখনই কর্পাস লুটিয়াম রিগ্রেসড হবে, প্রজেস্টেরনের লেভেল কমে আসবে, তখন আবার এটা পজিটিভ ফিডব্যাক যাবে যে আবার এফএসএস রিলিজ হবে, আবার ফলিকুলার ওয়েভ শুরু হবে, আবার মানে এস্ট্রোজেন আসবে। তো এটা একটা কাইন্ড অফ একটা সাইকেল, হরমোনেরও সাইকেল, একটার প্রভাবে আরেকটা আইদার বেশি কাজ করবে অথবা রিগ্রেসড হবে, নিউট্রাল হবে, রাইট? সো যেটা বলতেছিলাম, যদি ফার্টিলাইজড হয় তাহলে there will be no prostaglandin hormone secreted, because there will be a positive feedback যে the ovum released has been fertilized, there was available sperm and sperm got in, so ovum has been fertilized. So the positive, because of the positive feedback, no prostaglandin alpha 2 এই টাইপের অনেকগুলো আছে, ফর্ম আছে। সো এটা আর সিক্রেট হবে না, হ্যাঁ 2 আলফা। সো এটা আর সিক্রেট হবে না, তার মানে the corpus luteum will maintain, and corpus luteum maintenance means the progesterone level
will keep doing their job at the optimum level so that pregnancy can be maintained, right? So it has a summary. এতক্ষণ যে ইয়ে করলাম এন্ডোক্রাইন যে চেঞ্জ গুলা দেখালাম। সো আমাদের এটা হচ্ছে FSH হরমোন, the green one, the deep pink one, এটা হচ্ছে আচ্ছা আবার দেখি কোনটা কি ছিল। স্যার ওইটা তো Estrogen. ওই যে এটা সরি FSH, গ্রিনটা এটা হচ্ছে LH, ELH হলো পিঙ্কটা এস্ট্রোজেন আর ব্লু হচ্ছে প্রোজেস্টেরন, রাইট? আর এই রেডটা তো মানে প্রোস্টাগ্ল্যান্ডিন। সো এখান থেকে তোমাদের একটু রিথিঙ্ক করতে হবে, একটু রিঅ্যানালাইসিস করতে হবে যে কোন হরমোন বাড়লে কোনটা কমে, কোন হরমোন বাড়লে কোনটা বাড়ে, রাইট? সো আগেই বলেছি যে এস্ট্রোজেন বাড়লে LH অনেক বেশি আসবে at the Graafian follicle stage so that the follicle can result in ova, right? So তোমার এই যে কর্পাস লুটিয়াম এগুলা, রাইট? সো এটা তোমার যখনই প্রোস্টাগ্ল্যান্ডিন আসতেছে কর্পাস লুটিয়াম রিগ্রেসড হবে, রাইট? এবং তখনই আবার এই যে এটা FSH, তাই না, গ্রিনটা, এটা আবার আরেকটা ওয়েভ শুরু করবে। সো এটা তোমার একটু প্রিভিয়াস যে স্লাইডগুলো আছে তার সাথে একটু ইন্টারলিঙ্ক করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ কোশ্চেন যদি MCQ আসে হয়তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। সো আমরা এখন যেটা বললাম, তোমরা অলরেডি সিনক্রোনাইজেশন যেহেতু ডিসকাস করেছো, ওয়াই স্টার্স ইজ ইম্পর্টেন্ট, হ্যাভিং নলেজ অন স্টার্স ইজ ইম্পর্টেন্ট। আমরা আগেই বলেছি যে হিট ডিটেকশন ইজ দ্য ফান্ডামেন্টাল বেসিস অফ সাকসেসফুল রিপ্রোডাকশন। সো আমরা যদি স্টার সম্পর্কে ভালো জানি তাহলেই মাত্র হিট ডিটেক্ট ভালোভাবে করতে পারবো এবং সাকসেসফুলি ইনসেমিনেট করতে পারবো। দেয়ারফর এটা অলরেডি মানে হিউজ ইম্পর্টেন্স ক্যারি করতেছে। আমরা এখানে কি লিখেছি, হোয়াট পার্সেন্টেজ অফ কাউ দ্যাট বিকাম প্রেগনেন্ট ইন ব্রিডিং সিজন has a direct effect on the range profitability. Range বলতে এটা আমেরিকান অথবা অস্ট্রেলিয়ান কন্ডিশনে যখন একেবারে লম্বা গ্রেজিং ল্যান্ডে ডেইরি কাউকে রেয়ার করা হয়, জাস্ট at the night they are sheltered but during the day they are in the free land, এবং এটা হিউজ ল্যান্ড। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে নিউজিল্যান্ডে দেখবা হেলিকপ্টার দিয়ে হচ্ছে শিপ অথবা ক্যাটলকে কন্ট্রোল করতেছে, রাইট? অনেক বড় ল্যান্ড এরিয়া, এগুলাকে রেঞ্জ বলে, রাইট? অথবা ফার্ম তোমরা ধরতে পারো। সো তোমার হচ্ছে একটা কাউ প্রেগনেন্ট হবে কিনা ব্রিডিং সিজনে অথবা তার সাইকেলের সময়, এইটার উপর তোমার ফার্মের প্রফিটেবিলিটি ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, রাইট? যার কারণে ইফিশিয়েন্ট রিপ্রোডাকশনের জন্য তোমার proper heat detection, timely heat detection is important so that you can make the cow pregnant. এটা হচ্ছে লেবার এফিশিয়েন্ট অ্যাজ ওয়েল। তোমরা জানো যে বাইরে লেবারের সংখ্যা অনেক কম, 2-3 জন মিলে শত শত কাউয়ের একটা খামার কন্ট্রোল করে একটা ফার্ম। সো যদি হিট ডিটেকশন প্রপারলি হয় তাহলেই তোমার এটা লেবার এফিশিয়েন্ট হওয়া সম্ভব, এবং এটা আরো এফিশিয়েন্ট হবে যদি মাল্টিপল কাউ, গ্রুপ অফ কাউ এট এ টাইমে হিটে আসে, রাইট? যেটা আমরা সিনক্রোনাইজ করে করি। জেড ইমপ্রুভমেন্ট অফকোর্স, আমরা আমাদের ব্রিডিং রেকর্ড আছে, কাউ পেডিগ্রি আছে, আমরা জানি কোন কোন অ্যানিমালটা আমাদের হ্যাভিং হায়ার যে মেরিট, সেগুলোকে আমরা চাইবো যে মানে তার জন্য কোনো সাইকেল মিস না হয়, রাইট, এট দ্য রাইট টাইম, and then those cow can be pregnant. এইটা শুধুমাত্র স্ট্রেসের নলেজ যদি থাকে, এই ডিটেকশন প্রপারলি করতে পারো তাহলে সম্ভব, এবং আলটিমেটলি হাই প্রফিটেবিলিটি, রাইট? স্টেজ সিনক্রোনাইজেশনটা কি স্যার একবার করলেই হয় না কি স্যার বারবার করতে হবে? আমি বুঝি নাই তোমার কথা। সেটা তো বারবারই করা লাগবে। স্টার সিনক্রোনাইজেশন তো বারবার না, একবার করলেই যে ওদের ওইটা সারা জীবন হবে তা তো না, ওটা তো ওই গরুকে প্রতিনিয়ত করতে হবে।
টিটুর কোশ্চেন কি ছিল যে রিপ্রোডাক্টিভ লাইফে বারবার করতে হবে নাকি? জি স্যার, বললাম যে স্যার স্ট্রেস সিনক্রোনাইজেশনটা অবশ্যই আমরা করি অবশ্যই স্যার বারবার যাতে করতে হবে, এভরি টাইমে করতে হবে, বিকজ দিস ইজ জাস্ট দ্য পুশ দ্য রিকোয়ার্ড হরমোন এট এ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সো দ্যাট we can ensure the cow is ovulating at the right day, right? So এটা এবারে জন্য করলা, কাউ প্রেগনেন্ট হলো 10 মাস পরে তোমার এই হরমোনের এফিকাসি আর নাই, right? So the next time you must have to do this, otherwise you will not get the synchronized esters. জি স্যার। So কারো কোনো কোশ্চেন আছে স্টার্স থেকে? আমি এটা পড়াইলাম এই জন্য যে তোমরা যদি এইটা জানো তাহলে মানে রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি যদি বায়োটেকনোলজিস্ট হতে চাও তুমি 60% সাকসেসফুল হবা শুধুমাত্র এই নলেজ গুলোই থাকবে। এবং বেশ কিছু কোশ্চেন আসতে পারে এখান থেকে। সো এনি কোশ্চেন? স্যার আরেকটু মানে সব মিলিয়ে যদি আপনি একটু সাম আপ করে দিতেন সেটা একটু ভালো হতো। আচ্ছা, সামক তো করার জন্য আজকে বসছি। আমি বলছি না যে ডিনার করে নিও, আজকে মোটামুটি 2-3 ঘন্টা আছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি তো নিয়েছি, অন্যরা কি করছে থেকে জানি। আচ্ছা, যারা খাওয়া দাওয়া করে নাই শুনবে আর খাবে, কোনো সমস্যা নেই। সাম আপ করবো আজকেই, তোমাদের পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করো না। তো মানে ধীরে ধীরে যাচ্ছি, যেটা যেটা আমি ইম্পর্টেন্স দিচ্ছি এর পরে রিজন ইম্পর্টেন্স দিচ্ছি অবশ্যই। সো সেটা শোনো এবং কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করো। ফাইনালি যখন ক্লাস শেষ করবো তখন দেখবো যে ইউ হ্যাভ এভরিথিং ইন ইউর হ্যান্ড। আমাদের হুজুর আছে ইয়া 19 আইডি না, ওর সাইদুল আছে? জি স্যার আছি। কি অবস্থা সাইদুল, তোমার দেখা সাক্ষাৎ নাই? এই ক্যাম্পাস নিয়ে কি খুব বিরক্ত তুমি? টার্মিনোলজি পড়ে বিরক্ত? না স্যার, কালকে তো তাই দেখলাম তোমার স্ট্যাটাসে। এত পাপের জায়গা কেন, কেমনে এত সুন্দর হয়, তাই না? এরকম না? যার কারণে এনিওয়ে তুমি যেহেতু প্র্যাকটিস করো, তোমার কোনো কোশ্চেন আছে স্ট্যাটাস নিয়ে? না স্যার, আমি তো বুঝতেছি আপনার কথা স্যার। ভেরি গুড। এনি আদার কোশ্চেন না থাকলে আমরা এই স্লাইডে শেষ করে আমি হয়তো ইয়েতে যাব, অন্য কিছুতে যাব। সো সিনক্রোনাইজেশন তোমরা আলোচনা না করেছো। স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। তোমাদের আলোচনা হচ্ছে আমি নিজে পড়েছি তোমাদের সবগুলো স্লাইড। তোমরা জাস্ট মার্কস পাওয়ার জন্য অথবা ওই দিন পার করার জন্য কন্টেন্ট গুলো তৈরি করেছো, সামনে পিছনে কোনো কিছু থিঙ্কিং করো নেই, যেটা আমার করতে হয় আর কি। সো সিনক্রোনাইজেশন মানে তোমরা যা করেছো খারাপ করো নাই, ওটাই মানে সবগুলা থেকে 70-80% ইউজ করা হবে পরীক্ষায়। বাট একটু মানে কোহেরেন্সের অভাব ছিল আর কি, সেটা আমি ফুলফিল মানে সামহাউ করার চেষ্টা করেছি। সো সিনক্রোনাইজেশন অফ স্টার্স অথবা হিট involve manipulating the stress cycle of beef or dairy, whatever animals you consider, female of course, so that they can be bred at approximately the same time. আমরা এটা মানে ধরতেছি না যে আজকেই আমার 60 কাউয়ের হার্ড আছে, আজকেই 60 কাউ হিটে আসবে, নো, এরকমটা না। যতই তুমি হয়তো এট এ টাইমে সিনক্রোনাইজেশন প্রোটোকল ফলো করবা, তার মানে যেদিন এফএসএস দিবা সবগুলাকে এফএসএস দিবা, রাইট? কিন্তু সবগুলা ইকুয়ালি রেসপন্স করবে না। আজকে যদি 10টা হিটে আসে, কালকে হয়তো 15টা আসবে, তারপরের দিন এরকম। সো এটা মানে আমি আগেও বলেছি, এটা ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য ফিজিওলজি, এন্ড there will be multiple factors controlling all of these. Therefore you cannot expect, although you have done you have followed the protocol for all at once, but it will not come at once. এই জন্য বলা হয় approximately at the same time. Normally 5 দিনের একটা পিরিয়ড ধরা হয়। আমার পিএইচডির সময় আমার এক্সপেরিমেন্ট একটা ছিল সিনক্রোনাইজেশনের উপর না। তোমরা জানো যে বাইরের প্রজেক্ট, রিসার্চ প্রজেক্টগুলো একটার মধ্যে অনেকগুলা লেস ঢুকানো থাকে। তো এটা আমার কো সুপারভাইজারের একটা প্রজেক্ট, যেটা শিপের উপর ছিল।
ওরা গ্লুকোজ টলারেন্স টেস্ট মানে করার জন্য এই প্রজেক্ট নেয়া। সো ল্যাম্প ভেড়া ইউজ করতো, সেই ল্যাম্পকে সিনক্রোনাইজ করা ওরা করেছে, আমি জাস্ট দাঁড়িয়ে দেখেছি আর কি। তো আমি মোটামুটি দেখেছি যে 4 দিনের মধ্যেই সবগুলাই ইয়ে করা গেছে, এআই করা গিয়েছিল, এবং 4-5 দিনের মধ্যে সবগুলাই ল্যাম্পিং হয়েছে। রাইট, ওই ল্যাম্পগুলার উপর আমি মানে আফটার উইনিং আমার এক্সপেরিমেন্ট শুরু হয়েছিল, মানে তাদের এক্সপেরিমেন্ট অনগোয়িং ফ্রম সিনক্রোনাইজেশন টু দ্য getting mature and getting the glucose tolerance. সো কিছুটা মানে দেখার সুযোগ হয়েছে। তো দেখলাম যে এটা মানে অ্যাপারেন্টলি আমরা যেরকম আলোচনা করি, যেরকম পড়তে যেরকম সহজ লাগে, বিষয়টা আসলে ওরকম না। এবং যতটা স্ট্রিক্টলি আমরা বলতেছি সেরকম স্ট্রিক্ট রেসপন্স অনেক সময় অ্যানিমালস থেকে আসে না, বিকজ দিস ইজ বায়োলজি, রাইট? So that's why we are calling approximately at the same time. So synchronization involves manipulating the stars of beef female so that they can be bred at a time. এটাতে ম্যানেজমেন্টের কিছু ফার্ম ম্যানেজমেন্টের কিছুটা সুবিধা হয়। যখন কাভিং সিজন, তখন হয়তো 2 থেকে 4 দিনের মধ্যে সব কাউ এর পার্সুয়েশন হয়ে গেছে, রাইট? সো আমরা যেমন ব্রয়লারকে বেস বাই বেস রেয়ার করার চেষ্টা করি, বিশেষ করে বিপ ইন্ডাস্ট্রিতে এটা ভেরি মাচ প্র্যাকটিস, যে বেস বাই বেস তারা মার্কেট করতে চায়। হ্যাঁ, এবং এই জন্যই তোমার এই সিনক্রোনাইজেশন, স্টার সিনক্রোনাইজেশন, এইটা ভেরি পপুলার ইন বিফ রাদার দেন ডেইরি। এবং ডেইরিতে খুব কমই করে, এবং একবারে হোল হার্টকে করে না, কারণ ডেইরি ফার্মাররা চায় যে ইয়ার রাউন্ড তাদের মিল্ক প্রোডাকশন থাকুক। হ্যাঁ, যার কারণে তারা যদি সিনক্রোনাইজ করেও হয়তো 1/4 or 1/3 অফ দ্য হার্ট এরকম পপুলেশনকে একবারে করে। এই কারণেই তারা ইয়ার রাউন্ডে কাভিংও হয়, ইয়ার রাউন্ডে মিল্কিংও হয়। হ্যাঁ, আর বিপের বেলায় তো সেটা না, আসলে বিপ তারা বেস বাই বেস যদি মানে কাপ প্রডিউস করে, এটাকে গ্রো করে, তারপরে মার্কেট করে, এটা তাদের জন্য বেটার। সো এই জন্যই সিনক্রোনাইজেশন বিপের ক্ষেত্রে বেশি পপুলার আর কি, রাইট? সো আবারও বলি, synchronization is just manipulating the stress cycle so that we can make sure all animal is ovulating almost at the same time, and heat sign can be seen at the same time, and ultimately we can inseminate at the same time, right? Almost approximately. So effective stress synchronization program, এটা অ্যাকচুয়ালি মানে আমরা ওই যে একটু আগে যে পড়ছিলাম যে why stars, knowing stars or detecting heat is important. Similar wayতে synchronizing stars is also important, right? এটা একটা মানে তোমার ব্রিডিং সিজনকে শর্ট করবে, এটা তোমার লেবার এফিশিয়েন্ট করবে, তোমার হচ্ছে অপারেশনাল কস্ট কমাবে। অলমোস্ট এট দ্য সেম টাইম তুমি এই সার্ভিস দিতে পারবা, অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি এট দ্য সেম টাইম তুমি অল কাপস হারভেস্ট করতে পারবা। কাউ অ্যান্ড হেফার আর ইন স্টার্স ডিউরিং দ্য প্রেডিক্টেবল ইন্টারভেল দ্যাট ফেসিলিটেট এআই, যেটা বললাম যে এট এ টাইমে তোমরা করতে পারবে, রিডিউসড টাইম অ্যান্ড লেবার রিকোয়ার্ড টু ডিটেক্ট স্টার্স, রাইট? সো যখন তুমি সিনক্রোনাইজিং প্রোটোকল ফলো করলা, স্টার্ট করলা, তার থেকে তুমি এক্সপেক্ট করতে পারো যে উইদিন 5 days I have to be very vigilant, and AI should be all AI protocol, AI utilities should be ready because it's coming in heat very soon, right? So it is somehow management ke onek easy kore. As a result, আমরা more cow and heifer will be pregnant, and there will be more calves you can harvest after the gestation period. So এই হচ্ছে আমার একটু তোমাদের ধারণা দেওয়ার ছিল, ইচ্ছা ছিল about stress synchronization, right? So this is stress and heat detection. So this is the fundamentals. এরপরে আমরা এখন একটু তোমাদের অ্যাসাইনমেন্টে যাচ্ছি, যেগুলো তোমরা কি সবাই নিয়েছো, যা ম্যাটেরিয়ালস দেয়া? স্যার প্রথমে ওই যেগুলো আমরা করেছিলাম ওইগুলোই নিয়েছিলাম, আপনার কারেক্টেড গুলো তো নেওয়া হয়নি। আচ্ছা, কারেক্টেড খুব বেশি না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ, মহাশিনও বলতেছিল আমরা
কারেক্টেড গুলো ইভেন নিতে গেলে তো অনেক খরচ পড়ে যাবে না আচ্ছা, সো এখানে এই স্লাইডটা অ্যাড করা, যেটাতে স্ট্রেসের ডেফিনিশন তোমরা দাও নাই, স্ট্রেস সিনক্রোনাইজেশন করো মানে করতেছিলা, বাট স্ট্রেসের ডেফিনিশন ওইভাবে আমি খুঁজে নিই। সো ইউ মাস্ট হ্যাভ টু নো হোয়াট ইজ স্ট্রেস, দেন ইউ ক্যান গো ফর স্ট্রেস সিনক্রোনাইজেশন, রাইট? যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে যেটা আলোচনা করা হয়নি, যেহেতু মাল্টি অ্যানিমাল স্পেসিস উইল বি ইউর টার্গেট পয়েন্ট, therefore কিছু অ্যানিমালস আছে যে মনোস্টার্স, যেমন ডগ ইয়ারে একবার স্টার্সে আসে, রাইট? আর কিছু অ্যানিমালস আছে পলিস্ট্রাস, যেমন কাউ নিয়ে আমরা কথা বলতেছিলাম, এভরি 21 ডেজ ইন্টারভ্যালে এটা স্ট্রেসে আসা সম্ভব যদি সাকসেসফুলি আমরা ইনসেমিনেট না করি এট এ সার্টেন সাইকেল। তাহলে পরের আবার 21 দিনে আবার সে এটা আসা সম্ভব। কিন্তু তোমাদের হয়তো কোশ্চেন আসবে যে তাহলে আমাদের দেশে কেন হয় না এরকম? আমাদের দেশে আমরা সাকসেসফুলি হিট ডিটেক্ট করতে পারি না, অনেক সময় সাইলেন্ট হিট এইভাবেই চলে যায় অ্যানিমালস, রাইট? সাইলেন্ট হিটের কথা মানে নাম শুনেছো কখনো? এই ওয়ার্ডটা শুনেছো? জি স্যার, এখানে তারা আসলে ফিজিক্যাল কোনো কিছু প্রদর্শন করবে না, তবে তাদের ভিতরে আসলে বিহেভিয়ারাল মানে বিহেভিয়ারাল কোনো সাইন থাকবে না, কিন্তু ফিজিওলজিক্যালি তারা আসলে হিটে আসবে। এটা হলো সাইলেন্ট হিট। Good. So in most cases in our মানে কান্ট্রি কনটেক্সট এইটাই বেশি হয়। তার মানে 6 মাস 1 বছর একটা কাউকে মানে সার্ভিস দেওয়া লাগতেছে না, ইট ডাজন্ট মিন যে কাউ হচ্ছে তোমার স্ট্রেসে নাই, তার সাইকেল কন্টিনিউ হচ্ছে না, রেগুলার হচ্ছে না, সেটা না। ইরেগুলার সাইকেলও আছে, বাট এটা মানে ডিপেন্ড করে। বাট আমরা ধরে নিই যে কাউ সাইকেলে আসছে, সাইকেলে আসতেছে, বাট হিটটা আমরা ডিটেক্ট করতে পারছি না, রাইট? Therefore we are losing quite a lot of time. সো এই যে পলিস্ট্রেস, এটা আমাদের মানে আমাদের ডিলিং যে ফার্ম অ্যানিমালস গুলো আছে এগুলো মোটামুটি পলিস্ট্রেস। তো এগুলা আমাদের সাকসেসফুল রিপ্রোডাকশনের জন্য এই এই স্ট্রেস ডিটেকশন, হিট ডিটেকশন, এটা ছিল ইম্পর্টেন্ট। সো আমরা যে এন্ডোক্রাইন কন্ট্রোল বললাম, হরমোনের যে স্লাইডগুলো দেখিয়েছিলাম, সো সিনক্রোনাইজেশন তোমরা জানো যে বিভিন্ন ড্রাগ দিয়ে আমরা করি, যেগুলা নাথিং বাট দ্য সাপ্লিমেন্টস অফ দোজ হরমোনস, রাইট? ওইগুলা ডেভেলপমেন্টের জন্য কিছু হরমোন সাপ্লিমেন্ট পাবা তোমার। ইচ এন্ড এভরি হরমোন দ্যাট উই শো আর গোয়িং টু ইউজড বাই ডিফারেন্ট ট্রেড নেম ইন দ্য সিনক্রোনাইজেশন প্রোটোকল। সো আমি এগুলা টোটালি আর আলোচনা করবো না, তোমরা যেহেতু আলোচনা আগেই করেছো। তো এখন শুধু আমি একটু ধরাই দিব যে আমি এডিশনাল কিছু আমার পড়াশোনা করা কিছু ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিয়েছি, বিভিন্ন ইউনিভার্সিটি এক্সটেনশন যে রিপোর্ট, এগুলা দেয়া আছে। 2 পেজ 3 পেজ করে, মোটামুটি 3টা স্ট্রেস সম্পর্কে, স্ট্রেস সিনক্রোনাইজেশন সম্পর্কে, রাইট? ওগুলা একটু নিয়ে ওখানে দেখবা। তোমরা যেটা আলোচনা করেছো সেটাও আছে, প্লাস অতিরিক্ত কিছু আছে। এখন যদি পরীক্ষা আসে যে describe in details the stress synchronization protocol, তাহলে সবগুলা লেখার দরকার নেই, যে কোনো একটা মেথড, একটা ওয়ে ফলো করবো। স্যার মানে যে কোনো মানে প্রোস্টাগ্ল্যান্ডিন ওয়ে অথবা প্রোজেস্টেরন ওয়ে, মানে যে কোনো একটা ওয়ে করতে হবে এমন? হ্যাঁ, যে কোনো একটা ওয়ে from starting to the ovulation. তোমার তো সিনক্রোনাইজেশনটা তো ওভুলেশন পর্যন্তই, almost at the same time, approximately at the same time, at least your target animals can be ovulated, right? So ওই পর্যন্ত যেখানে একটা মেথড ফলো করো তোমরা, মানে ভ্যারাইটিস অফ ওয়ে খুঁজে পাবা, ভ্যারাইটিস ড্রাগ দিয়ে, রাইট? কিন্তু যে কোনো একটা ফলো করো। এখানে তোমরা যা দিয়েছো তার থেকে আরো সহজ করে দেওয়া আছে আমার ওই যে এক্সটেনশন যে মেথডস গুলা দেয়া, যে কোনো একটা ফলো করতে পারো। এইখানে তো ওই যে আমাদের দেখা যায় যে পিজিএফ টু আলফা প্রোটোকলটা ওইটা মোটামুটি সহজ আছে, ওর মেকানিজম তোমাদের মধ্যে যেটা আমি মানে নো ফিক্সিং, তোমাদের যেটা সহজ লাগবে সেটাই করবে। আমার কাছে সব মেটেরিয়ালস থাকবে, খাতা ভ্যালুয়েশনের সময় আমি দেখবো কে কোনটা ফলো করেছে, সমস্যা নেই। ওকে, সো একটা বিষয় আছে সুপার ওভুলেশন, রাইট? সুপার ওভুলেশন আমরা যখন জেনেটিক মেরিটকে এক্সপ্লোর করতে চাই ল্যাবে এক্সটার্নালি, আমরা ফোর্স করতে চাই একটা কাউ থেকে আমরা এট এ টাইমে 5টা 10টা কাপস
হারভেস্ট করতে চাই, ঠিক তখনই আমাদের সুপার ওভুলেশন দরকার, রাইট? সো সুপার ওভুলেশন অ্যালাউ প্রডিউসিং এ গ্রেটার নাম্বার অফ ওসাইট, that mean ovum and embryo, that then the normal cycle in female. So every cycle আমরা in general 99% case, especially in case of cattle, bovine বলতে পারো, not only cattle, এখানে একটা সাইকেলে একটা, ভেরি রিয়ারলি যে দুইটা আসে, রাইট? সো পপুলেশন হচ্ছে এই যে আমাদের সাইকেল, এইখান থেকে আমরা মোটামুটি ভাবে কি বলি 3টা থেকে 5টা অথবা তারও বেশি টার্গেট করা হয়, যাতে আমরা ওভাম মানে ওভাম ফলিকুলার ওয়েব থেকে ডেভেলপ হয়, নট ওয়ান বাট মাল্টিপল ওভাম, এবং এটা যেন সাকসেসফুল ওভুলেশনের পর আমরা যেভাবেই ইনসিমিনেট করি, ওভাম পিক আপ করি, অথবা আমরা ইনসিমিনেট করি, এআই করি, সেখানে ফার্টিলাইজড হলো, এরপরে এমব্রায়ো কালেক্ট করি, যেভাবেই করি, উই ওয়ান্ট মোর দেন not more than but multiple ovum is producing in a cycle, and that is going to be fertilized in some way, right? It is a superovulation. এবং আমাদের যে এক্সপ্লোর জেনেটিক মেরিটের, বিশেষ করে ফিমেলের, আমরা সেটা এখনই দেখব। সো এইটা আমাদের সুপারওভুলেশন না হলে এটা হবে না। সিনক্রোনাইজেশন আর সুপারওভুলেশন দুই জিনিস। সিনক্রোনাইজেশন অবশ্যই ফাইন, আমরা জানি যে সব কাউকে আমরা এট এ টাইমে অলমোস্ট উইদিন এ ভেরি শর্ট ইন্টারভ্যাল অফ টাইম আমরা হিটে দেখতে চাই, সো দ্যাট উই ক্যান ইনসিমিনেট। আর সুপারওভুলেশন হচ্ছে আমরা এট এ টাইমে একটা কাউ থেকে অনেকগুলা ওভাম চাই একটা সাইকেল থেকে, সো দ্যাট not one, not two, but multiple ovum is coming, and we are targeting those ovum to be inseminated, to be fertilized, so that we can actually we can produce more than multiple cups at a time, right? আচ্ছা, এখান থেকে আমি আর একটা স্লাইডে অ্যাড করছি, যেটা বেশি করে অ্যাড করছি এআই তে। এআই মানে আফটার হিট ডিটেকশন, এআই ইজ দ্য সেকেন্ড টুল, যেটা আমাদের সাকসেসফুল রিপ্রোডাকশনে এআই কে করেছে যেন, কোন গ্রুপ নাম্বার 5 অনেকের গ্রুপে আছে, তবে ওই যে মানে মহাশিনার যেটা ওই যে 50 ওরা একটু ডিটেইলস করেছে এটা। স্যার এটা না স্যার, এটা না। আচ্ছা, আমি দেখছি এখানে সিমেন্ট কালেকশন থেকে শুরু করি, রাইট? সিমেন্ট কালেকশনে আমি কি করেছি দেখি। তোমরা যেটা করেছো সেটা আমি স্কিপ করছি। এরপরে আমরা এগুলা দেখার পর আমরা ফাইনালি প্রশ্নে যাব, যে তোমরা কি পড়বা, ঠিক আছে? তো এখানে একটা স্লাইড অ্যাড করা, রাইট? আর্টিফিশিয়াল ভ্যাজাইনার তোমার কিছুটা ড্র অ্যান্ড লেভেলিং টাইপের, রাইট? এটা মানে একেবারে কমপ্লিট না, বাট কমপ্লিট পিকচার আমি খুঁজে পাইনি আসলে ওয়েবে, রাইট? দেয়ারফর এটা অ্যাটলিস্ট কাজ চালানোর মতো প্রিপারেশন। স্যার আপনার কাছে স্যার ওই যে জ্যোতি ম্যামের এই যে একটা হ্যান্ড নোট আছে না স্যার, ওইটাতে একটা আমি ওটা দেখার সময় হয়নি ভাই। স্যার ওইটাতে একটা ছবি পেয়েছিলাম, ওইটা তাহলে আপনাকে একটু দেখতেন মনে হয় ওটা ঠিক আছে। ওটা আমাকে একটু ইয়ে করে দিও। আচ্ছা স্যার ঠিক আছে। দেখায়ও যদি ওটা মানে আমার অ্যাড করাটা চেয়ে বেটার হয়, তাহলে ওটা ইয়ে করে দেবো, অ্যালাউ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা মহসিনের গ্রুপ কোনটা? 4? স্যার ওদের তো ওই যে 41 থেকে 50। হ্যাঁ এটা না, এই যে এটা, আমি সরি, 41 থেকে 50। এইখানে অনেক কিছু অ্যাড করেছি, এটাই একটু বেশি পড়তে হবে। সিমেন্ট প্রসেসিং এন্ড ইভালুয়েশন। সো একদিকে হিট ডিটেকশন ফিমেল পার্টে, অন্যদিকে মেল পার্ট থেকে তোমার স্পারমাটোজোয়া কে রেডি করতে হবে, স্পার্মকে রেডি করতে হবে, রাইট? সো সিমেন্ট কালেকশন ইজ দ্য এন্ট্রি পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। তারপরে তোমার সিমেন্ট ইভালুয়েশন এন্ড প্রসেসিং এ যেতে হবে,
রাইট? সো তার আগে জানতে হবে যে সিমেন্টে আসলে কি কি থাকে। ওকে, সো কম্পোজিশন অফ সিমেন্ট দেখা যায় এটা মোটামুটি আছে, জুম ইন করতে হবে আরো, আর একটু জুম সরি। করলে ভালো হবে। বাকি দিয়ে কথা নেই কেন, তারা কি মানে স্যার এখন ভালো দেখা যাচ্ছে, স্যার এখন ভালো। বোঝা যায় স্যার। স্যার অনেক মনোযোগ সহকারে দেখতেছি। এই ক্লাসগুলো অফলাইনে ইন্ডিভিজুয়ালি নিতে পারলে অনেক ভালো হতো, সে সুযোগ হয়নি। So characteristics of and chemical composition of semen from farm animals, although farm animals থেকে মানে indicate করেছি, but this one is from human endology, কারণ এইভাবে এত সহজ করে আমি ফার্ম অ্যানিমালের ক্ষেত্রে পাই নাই, রাইট? সো এখানে জাস্ট কম্পোনেন্ট গুলা আমাদের সিমেন, এটা তোমরা জানো যে স্পার্ম এবং সেমিনাল প্লাজমা অথবা সেমিনাল ফ্লুইড যেটা। So as it is from human endology, human semen, therefore product coming from prostate gland এবং product coming from seminal vesicles, right? 60 and 30%, 10% about sperm. এটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। অনেক সময় এরকম রিপোর্ট পাওয়া গেছে যে 1% সিমেন, সো 1 to 10% ধরো, বাকিটা 90% আছে ফ্লুইড। এই ফ্লুইড দুই সোর্স থেকে আসবে, প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন এবং সো এই কম্পোনেন্ট গুলো একটু মনে রাখতে হবে। দিস কম্পোনেন্ট আর নট ডিফারেন্ট ইন কেস অফ অ্যানিমালস অ্যাজ ওয়েল। সোর্স যেটাই হোক অ্যানিমালের ক্ষেত্রে কম্পোনেন্টস আর অলমোস্ট সেম। সো এইটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। আর যে আমাদের ফার্ম অ্যানিমালের ক্ষেত্রে এটা একটা বই থেকে নেয়া। সো এখানটায় সবগুলা দেয়া আছে, বুল, র্যাম, বোর, স্টেলেন এন্ড কক, রাইট? সো সবগুলার কোনো দরকার নেই, শুধুমাত্র এই ক্যারেক্টারিস্টিক্স অথবা কেমিক্যাল কম্পোনেন্ট গুলা আর হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু একটার, শুধু বুলের দেখলেই হবে, রাইট? মানে এই যে যেমন 5 থেকে 8 আমরা এরকম 6 7 এমন পড়বো এমন। হ্যাঁ, এবং শুধু 8 না, এটা 15 পর্যন্ত পেতে পারো। ইট ডিপেন্ডস অন দ্য বডি সাইজ, ইট ডিপেন্ডস অন দ্য এজ এন্ড ব্রিথ, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, রাইট? সো 5 থেকে 8 এটা একটা বইয়ের রেফারেন্স, বই থেকে নেয়া। যখন ভদ্রলোক বই লিখেছে তখন ওনার কাছে যে লিটারেচার ছিল ওর মধ্যে যা আছে উনি তাই কম্পাইল করেছে। বাট এটা 15-16 পর্যন্ত হতে পারে, ইভেন তারও বেশি হতে পারে কিছু কিছু সময়, ডিপেন্ড করে অনেক সময় অনেক ফ্যাক্টরস এর উপর। বাট ভলিউম যেরকমই হোক, স্পার্ম কনসেন্ট্রেশন তোমরা এক ধরনের ইয়ে করছো মিলিয়নসে, রাইট? এখানে আরেক ভাবে আছে, তোমরা যেটা জানো সেটাই একটু ইন্ডিকেট করবা। তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ইনলিস্ট দ্য কম্পোনেন্ট অফ সিমেন, রাইট? এরকম ধরনের কোশ্চেন থাকলেও থাকতে পারে আর কি, রাইট? তখন নট অনলি যে তুমি এইটা দিবা সেরকম তো না, বাট কিছুটা তোমার ইয়ে করতে হবে আর কি, মানে সবগুলো না পারো, অ্যাটলিস্ট যেটা আমার মানে খুবই দরকার। যেমন ভলিউমটা তোমার জানা ভেরি এসেনশিয়াল। তোমার স্পার্মের কনসেন্ট্রেশন অ্যাপ্রক্সিমেটলি কত থাকলে এটা তুমি ধরতে পারো যে এটা সাকসেসফুলি মানে ফার্টিলাইজ করবে অভাবকে, রাইট? তারপরে মোটিলিটি কিরকম, শুধু বুল পড়লেই হবে, মানে জাস্ট টু মেক ইউর লাইফ ইজি, শুধু বুল দেখলেই হবে, রাইট? তো একটা যদি ধারণা থাকে তাহলে বাকি তোমরা যদি শিপে কখনো কাজ করতে যাও, আলটিমেট তোমার মানে নলেজ গ্যাদার হবে, ইউ উইল কালেক্ট হোয়াট এভার ইউ নিড এট দ্যাট টাইম। সো এখনকার জন্য শুধু বুল পড়লেই হবে। বুঝতে স্যার দেখতেছি ভলিউমটাই ভিন্ন কিন্তু কনসেন্ট্রেশন কিংবা অন্য কনসেন্ট্রেশন, অবশ্যই কনসেন্ট্রেশন, কারণ এই কনসেন্ট্রেশন গুলা মোটামুটি ভাবে এক্সপেরিমেন্টালি ফিক্সড, রাইট? কারণ এই সার্টেন কনসেন্ট্রেশন না হলে তোমার সার্টেন মোটিলিটি, যেমন ফরওয়ার্ড মোটিলিটি আমরা কিছু কিছু বইয়ে পাবা যে ফরওয়ার্ড মোটিলিটি হচ্ছে 50%, রাইট? কিন্তু কিছু লিটারেচার বলে যে 60 অর অ্যাবভ 60 হলে আমরা এনশিওর করতে পারি যে 95% সাকসেস রেট চলে আসে কনসেপশনে, রাইট? তো এগুলো ডিপেন্ড করে, বাট এই যে মানে বাকি যে প্যারামিটারস গুলা এগুলো এক্সপেরিমেন্টালি ফিক্সড ফর এ সাকসেসফুল কনসেপশন, রাইট? তো এখানে হয়তো তোমরা করতেছো যে ফ্রুক্টোজ, কিছু কিছু নিউট্রিশনাল এলিমেন্টস আছে, কিছু কিছু মিনারেলস আছে,
এর কারণ হচ্ছে যে সিমেন স্পার্ম আসে, এটা তো লাইভ সেল, তাই না? তার নারিশমেন্টের জন্য অনেক মিডিয়াম দরকার হয়, অনেক নিউট্রিয়েন্ট দরকার হয়। এবং যারা স্পার্ম প্রসেসিং করেছো তোমরা দেখেছো যে মানে তোমাদের অনেক স্পার্মকে ডাইলিউট করতে হয় এগ ইয়ক দিয়ে, আরো বিভিন্ন প্রিজারভেটিভ দিয়ে, রাইট? সো এগুলা অ্যাকচুয়ালি আমরা ডাইলিউট করি স্পার্মের কনসেন্ট্রেশনটাকে কমানোর জন্য, প্লাস হচ্ছে কিছু মিডিয়াম আমরা প্রোভাইড করি as because we are going to go through the cryopreservation process, অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করতে চাই। সো এক্সটেন্ডেড টাইমে আমরা যেন স্পার্ম গুলাকে ভায়াবল রাখতে পারি, লাইভ রাখতে পারি, যার কারণে কিছু এক্সট্রা নিউট্রিশনাল মিডিয়াম প্রোভাইড করা আর কি। এট দ্য সেম টাইম যে কনসেন্ট্রেশন আছে আমাদের, যেমন এখানে ধরা যায় 40 মিলিয়ন কনসেন্ট্রেশন, আমার 40 মিলিয়ন দরকার নাই, এর জন্য আমার অনেক ডাইলুট করতে পারি আমি, রাইট? যার কারণেই আসলে ডাইলুট করো। সো এই যে নিউট্রিশন কম্পোনেন্ট, এটা জাস্ট টার্গেটিং দ্য স্পার্ম টু বি ভায়াবল, স্পার্ম টু বি নর্মাল, এবং এটা ন্যাচারালি থাকে। প্লাস আমরা যখন প্রিজারভেশনে যাই প্রসেসিং এর সময় আরো এক্সট্রা কিছু অ্যাড করি, রাইট? ইভালুয়েশন এগুলো তোমরা আলোচনা করেছো, এখানে কিছু মোডিলিটি নিয়ে কিছু কথা। স্যার এরা যেগুলো এটা আলোচনা করেছে ইভালুয়েশন, স্যার এইগুলো কি আসলে প্রপার আছে তাহলে সব মিলিয়ে, তাই না স্যার? এটা মোটামুটি ধরা যায়, আমি চেক করেছি, একেবারে 100% ওকে না, বাট আমি দেখেছি যে মোটামুটি ভাবে এতটুকু জানতে পারলেই কিছুটা প্রোগ্রেস হবে। এখন কাউকে আমি চাই না যে রিপ্রোডাক্টিভ এক্সপার্ট তোমরা হও এখন, বাট আমি অ্যাটলিস্ট যেটা বলতে চাচ্ছিলাম যে পরীক্ষার খাতায় লিখলে দেখা যাবে কি তাহলে ঠিক আছে ওদেরটা। হ্যাঁ হ্যাঁ, আমি চেক করেছি, সমস্যা নেই। সো এটা একটা অ্যাডেড স্লাইড, যে ডিফারেন্স বিটুইন নর্মাল এন্ড অ্যাবনর্মাল সিমেন। তোমরা যখন এখন বাংলাদেশে অনেক বুল স্টেশন আছে, তোমরা জানো এখন সিমেন্টের বিজনেস অনেক মানে প্রফিটেবল বিজনেস। সব কোম্পানি, অলমোস্ট অ্যাগ্রোভেট সব কোম্পানি এখন বুল স্টেশন করেছে, সিমেন্ট প্রসেস করে তাদের সিমেন্ট মার্কেট করে এখন, কারণ এআই গেটিং পপুলার ইন আওয়ার কান্ট্রি। সো এটা একটা ভালো বিজনেসে পরিণত হয়েছে এবং অনেক ছেলেপেলে এখানে জব করে, রাইট? সো প্রথম দিনে বুল স্টেশনে আসলে তোমাকে কালেকশনে লাগাই দেবে, রাইট? তারপরে তোমাকে প্রাইমারি ইভালুয়েশন দেবে। সো প্রাইমারি ইভালুয়েশন ইজ জাস্ট টু look at the collection vial, right? এবং you should be able to detect whether the semen is normal or abnormal. So এখানে কিছু কিছু পয়েন্ট নিয়ে আসা হয়েছে যে কোনটাকে অ্যাবনর্মাল সিমেন, কোনটাকে নর্মাল সিমেন বলা যেতে পারে, রাইট? কিছু কিছু টেস্ট করে এগুলা করা হয়। বাট এখানে যেমন কোগুলেশন একটা, লিকুইফ্যাকশন এটা একটা, পিএইচ, ভলিউম, অবশ্যই কখনো কোনো ইজাকুলেশনে যদি তোমার এরকম 2 ml এর নিচে যদি চলে আসে, 1.5 ml অথবা তার কম, তাহলে ধরে নেওয়া হয় যে there is something wrong, কারণ এত কম ভলিউমে আসার কথা না, রাইট? যদি নর্মাল লিমিটে থাকে, নর্মাল ইন্টারভেল মেনটেন করা হয়, তাহলে মোটামুটি ভাবে নিয়ার অ্যাবাউট 3 or above এরকম আসবে, হ্যাঁ? যদি খুব কম আসে তাও 3। কিন্তু এটা আর প্যাথোলজিক্যাল সিমেন, এটা ডেফিনিশন আছে, the semen which is not considered to be normal but has some issues, has some kind of abnormalities and ultimately be discarded, ওগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল সিমেন। নর্মাল সিমেন তো নর্মাল, যেটা তোমার ইনিশিয়াল ইভালুয়েশনে পাস করবে এবং প্রসেসিং এ যাবে, রাইট? সো টোটাল স্পার্ম কাউন্ট, স্পার্ম ডেনসিটি, এটা এটা কি স্পেকট্রোফটোমিটারে নেওয়া হয়। জাস্ট টেস্ট টিউবটা আনবা, এখানে একটা হোলের মধ্যে রাখবা, একটু লাইট টিপবা, ডেনসিটি তোমাকে দিয়ে দেবে একটা মেশিন, ছোট্ট একটা মেশিন, মোবাইল টাইপের। এরপর স্পাম কাউন্ট তুমি অবশ্যই মানে এটা খুব ইজিলি করা যায়, এখন খুব কুইকার প্রসেস বের হয়েছে। স্পাম মোটিলিটি, প্রোগ্রেসিভ মোটিলিটি যেটা বললাম, যেটা ফরওয়ার্ড মোটিলিটি যাদের আছে ওই স্পাম গুলাই অ্যাকচুয়ালি প্রসিড করে টুয়ার্ডস ওভাম, এবং আলটিমেটলি ফরওয়ার্ড মোটিলিটি যাদের আছে তাদের মধ্যেই the luckiest one can penetrate into the ovum, right? So forward motility অথবা progressive motility এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে লাইভ স্পার্মাটোজোয়া, এগুলা বিভিন্ন টেস্টে করা হয়, রাইট? সো এটা জাস্ট মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস, এইটা একটু তোমাদের জানা থাকলেই হবে। এক্সটেন্ডিং, এটাই আছে তোমার করা
মানে ডাইলিউশন করা স্পার্মকে, তোমরা এখানে দেখেছো যে আমি এটা পড়েছি টোটালি মোটামুটি ভাবে ওকে। যদি সম্ভবত আমরা যদি মানে ইন্ডিভিজুয়াল ক্লাস করাতে পারতাম তাহলে হয়তো বইয়ের রেফারেন্স দিতাম, যেহেতু করতে পারিনি সেহেতু যা আছে মানে টু সাম এক্সটেন্ট ইট ইজ রাইট, এটা করা যেতে পারে। বিসাইডস দ্যাট আমি ট্রাই করেছি যে কিছু কমার্শিয়াল প্রোডাক্ট পাওয়া যায় ব্লেন্ডেড, রাইট? Blended বলতে just like you get in a vial from the pharmaceuticals and directly act at a recommended level to the sperm, to the semen, তাহলে ডাইলুশন হয়ে যাবে। আমরা যেমন একটু আগে ইন্ডিভিজুয়ালি অ্যাড করেছিলাম এগ ইয়ক, তারপরে স্যাট্রিক অ্যাসিড, গ্লিসারল আলাদা আলাদা ভাবে অ্যাড করেছি, ওইটা ম্যানুয়াল আর এটা কমার্শিয়াল মিক্স, রাইট? স্পার্ম ডাইলুশনের জন্য কমার্শিয়াল প্রোডাক্ট, এই ধরনের অনেক শত শত প্রোডাক্ট আছে, বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্নটা আসে। সো এটা একটা এক্সাম্পল আর কি, যেটা আমরা করি, ফলো করতে পারি। আমরা নিজেরা যখন প্রসেসিং করছিলাম আমাদের রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি ল্যাবে, তখন আমরা এগিয়ে করছিলাম, নিজেরাই করেছি আর কি, যেটা ল্যাবে যেভাবে করতে হয়। বাট যখন কমার্শিয়াল ফার্মে যাবা, কমার্শিয়াল ফার্ম গুলাতে যাবা, তখন হয়তো তোমাদের এরকম ব্লেন্ডেড রেডি মেড প্রোডাক্ট ইউজ করতে হবে, so that you can do it very quickly. এখানে এটা আমি টাইটেলটা চেঞ্জ করেছিলাম, এটাকে বলে ফিলিং এন্ড সিলিং। সো স্পার্ম যখন সব চেক আপ ওকে, স্পার্ম ডাইলুশন ওকে, তারপরে আমরা স্ট্রতে ফিলিং করি। এটা এক একটা স্ট্র খুব চিকন পাইপ এবং মোটামুটি শক্ত পাইপ, এর ভিতরে খুব সরু হোল আছে আর কি, রাইট? এইটার মধ্যেই আসলে মেশিনের মাধ্যমে, অনেক সময় আমরা ম্যানুয়ালি করি, তোমরা যদি মিল্ক ভিটায় যেতে পারো বাঘাবাড়িতে, আমরা যখন করেছিলাম তখন ওদের বুল স্টেশন ছিল, সিমেন প্রসেসিং এর পরে ম্যানুয়ালি ফিলিং করতে আর কি, রাইট? কিন্তু এটা এখন ফার্মে অটোমেটিক ফিলিং এন্ড সিলিং মেশিন আছে, ছোট ছোট মেশিন। সো এটা তোমরা ইউটিউব দেখলেও পাবা, সুন্দরভাবে তোমার সিমেন্ট একটা কন্টেইনারে রাখা হয় এবং মেশিন স্টার্ট করা হয়, এদিক থেকে তোমার স্ট্রগুলা সিকোয়েন্সিয়ালি আসে, ফিলিং এন্ড সিলিং হয়। সিলিং মানে এটা তো দুই পাশেই মানে ওয়ে আছে, ওয়ে আউট ওয়ে ইন, ঠিক আছে? এই পাশেও ফাঁকা, এই পাশেও ফাঁকা। সো স্প্রাম ইন করায় দুই পাশ থেকেই বন্ধ করে দেওয়া, এই যে বন্ধ করে দেয় এটা সিলিং। আর এই যে গুলো দেখতেছো, এইটা অ্যাকচুয়ালি লেভেলিং বলে, এটাও মানে করা যায় অটোমেটিক্যালি। ব্রাকে আমি দেখছিলাম অটোমেটিক্যালি করে ব্রাক ইয়েতে। সো এই তিনটা কাজ একসাথে হয়, ফিলিং হয়, সিলিং হয় এবং লেভেলিং একসাথেই হয়। লেভেলিং এখানে তোমার ইন্ডিকেট করে যে কোন বুলের সেমেন, বুল নাম্বার কত, ব্রিড কত, হ্যাঁ, বুলের কন্ডিশন কি, রাইট? সিমেন্টের পরিমাণ, ফিলিং ডেট, এক্সপায়ার ডেট, রাইট? এই টাইপের কিছু ইনফরমেশন, মানে প্রোডাক্ট ইনফরমেশন থাকে আর কি, নাথিং মোর। সেটাকে আমি, তোমাদের মনে হয় এইটা ছিল সিমেন্ট ইন স্ট্র, ওইটাকে আমি এই টাইটেল দিয়েছি, ফিলিং এন্ড সিলিং। এরপরে ক্রায়োপ্রিজারভেশন। ক্রায়োপ্রিজারভেশন তোমরা জানো যে সিলিং এর পরে হুট করে লিকুইড নাইট্রোজেনে পুট করা, তাই না? এরকম মহসিন মনে নেই? না স্যার, এখানে কিছু আবার তাপমাত্রা কমাতে হবে, অনেক কিছু প্রসিডিউর আছে স্যার ক্রায়োপ্রিজারভেশন, অনেক গ্রাজুয়াল, ইয়েস গ্রাজুয়াল, সেটা। কারণ এখানে দেখা যাচ্ছে -190°C, এইখানে যদি একবারেই করতে চাও তাহলে নো স্পার্ম will be viable. Therefore, এটা একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা খুবই ইম্পর্টেন্ট, ক্রায়োপ্রিজারভেশনের প্রসিডিউর। বেনিফিটস, ক্রায়োপ্রিজারভেশনের বেনিফিটস আর পড়ার অবশ্যই দরকার নেই, বাট স্টিল আই ওয়ান্ট টু রিকল all of you to recall the effective mean to conserve the germplasm of endangered species. আজকে আসছিল endangered species এর লিস্ট, আচ্ছা আচ্ছা, গুড। থ্রেটেন্ড এন্ডেঞ্জার্ড এর পার্থক্য কি তাহলে? স্যার থ্রেটেন্ড মানে যেগুলো স্যার এখনো অনেক দেরি আছে, আর তবে এন্ডেঞ্জার্ড বলতে মানে তারা খুব নিয়ারলি এক্সটিনশন হয়ে যাবে। স্যার কিন্তু সমস্যা আছে স্যার, আমাদের আজকে যে কোশ্চেন আসছে এটা আছে স্যার বাংলাদেশ পারপাসে, আমরা তো স্যার পড়ে গেছি ওয়ার্ল্ড পারপাসে। ওয়ার্ল্ড পারপাসে পড়ছো, বাংলাদেশ পারপাসে আসছে? জি স্যার। পড়েছে কিনা বাংলাদেশ পারপাস? জি স্যার, স্যার পড়িয়েছে,
স্যার ওই যে পড়েছে সো সব মানে নিয়মটা তো তাই, পড়াবে সব, কিন্তু ওখান থেকে কোশ্চেন করবে, মাছ থেকে। এখন কোনটা কোশ্চেন করবে সেটা তো আর বলবে না। তো সেটা যদি বলে দিতাম যে বাংলাদেশ পারপাসে সব কোশ্চেন আসছে, তাহলে তো কোশ্চেন আউট, তাই না? দিস ইজ পার্ট অফ এক্সাম। So, cryopreservation একটা effective means for preserving the plasm, fertility preservation, right? So, একটা cow, sorry, একটা bull higher genetic merit carry করছে এবং তার sperm producing ability really high. এইটাকে তোমার এই যে মেরিট, এটাকে তুমি কনজার্ভ করতে পারবে। এটাকে কনজার্ভ করা মানে সে হাইলি ফার্টাইল যে বুল আছে সেটাকে কনজার্ভ করা, right? So that you can, even after the death of the animals, you can produce the offspring of that potential bull for longer time. Method to reduce the multiple, আমি জানি না এটা কেন করছে, method to reduce the multiple pregnancies. তো ওরা মনে হয় ওইভাবে আসছে, ওইভাবে কপি পেস্ট করে দিয়েছে, ওইভাবে তো ভাবেনি। আচ্ছা, এটা কিন্তু মানে মোটামুটি অপোজিট হয়ে গেল, তাই না? মাল্টিপল প্রেগন্যান্সি স্যার, এটা তো মাল্টিপল প্রেগন্যান্সি বলতে তো স্যার কোনো এটা টার্ম রিডিউস না ওইভাবে হয়ে হয় না মেবি স্যার। প্রোডিউস, টুইন আর মাল্টিপল প্রেগন্যান্সির ভিতরে তো পার্থক্য না স্যার অনেক, নাকি? মহসিন কি বলা? স্যার ওখানে রিডিউস না হয়ে মেবি প্রোডিউস হবে স্যার। স্যার এটা ঠিকই আছে স্যার। বলো। এই বুঝাইছে স্যার, যদি আমাদের যদি আমরা ভালো মানের সিমেন্ট দিয়ে করি আপনার করি, তাহলে স্যার প্রেগন্যান্সিটা হবে। এই কারণে বারবার প্রেগন্যান্সি আসবে না, এটাই বুঝেছে ভাই। না এটা তো কি না এটা ভালো এটা quality- মহসিন রাইট, এখানে প্রডিউস হবে অথবা তোমার কি বলি এটা হবে, কারণ মাল্টিপল প্রেগন্যান্সিজ এই জন্য যে আমি আগেও মনে হয় বলেছি যে একবার ইজাকুলেশন, যদি ন্যাচারাল মেটিং হয় একবার ইজাকুলেশনে তোমার একটা ওভাম ফার্টিলাইজ হবে এবং একটা কাপ পেতে পারো। বাট যদি সিমেন্ট কালেকশন করে এটাকে প্রসেসিং করে যায়, তাহলে মানে হয়তো 10টা 15টা 20টা এরকম একবার ইজাকুলেশনের সিমেন্ট দিয়ে তুমি ইনসিমিনেট করতে পারো। সো মাল্টিপল প্রেগন্যান্সিজ উইল বি এনহ্যান্সড অ্যাকচুয়ালি। এখানে রিডিউসড না, এটা আইদার প্রডিউস হবে অথবা এনহ্যান্স এরকম হতে পারে, হওয়া উচিত। আচ্ছা, বাকিগুলো মোটামুটি ঠিক আছে। রিকোয়ারমেন্ট এত কিছু দরকার নাই, শুধু প্রোটোকল হয়তো পড়লেই হবে, রাইট? এখানে আর কিছু অ্যাড করা এআই এর মানে প্রোটোকল একটু মানে একটু নোট করো, কারণ আমি যখন এগুলো ক্লোজ করবো তখন হয়তো আমার থাকবে না। আমি সবার শেষে হয়তো একটু কিছুটা আউটলাইন দেবো। তো এখন যা বলতেছি সেটা নোট করো, যাতে 2 কনজাংশনে ভালো করে পড়তে পারো। স্যার কি কিছু বলতেছেন? So it list of diseases transmitted through semen or AI, artificial insemination. এখানে অনেক বড় চ্যাপ্টার, বাট এটা শুধু লিস্ট to make your life easy. Bacterial disease, viral disease and protozoan disease. তো আর অনেক আছে, এগুলাই শেষ না, বাট এটা যতটুকু নিয়ে আসা যায়। ওকে, ব্রুসেলোসিস এর এক্সপার্ট আছে আমাদের সিদ্দিক স্যার। আচ্ছা, তো এটা মনে রাখো ভালো হবে। টিউবারকুলোসিস, জনস ডিজিজ, এটা অ্যাকচুয়ালি তোমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ না, বাট এটা হলে
তোমার বুল ডিসকার্ড করা হয়, therefore এটা এখানে লিস্ট করা। এটা ইন রিয়েলিটি দিস ইজ নট এ sexually transmitted disease, however it is listed. হ্যাঁ, ভাইরাল ডিজিজ কিছু আছে এবং প্রোটোজোয়ান, এটা তো মনে হয় জানার কথা, ট্রাইকোমোনিয়াসিস। জি স্যার, এটা একটা প্রোটোজোয়ান ডিজিজ আর খুবই আর কি ভয়ঙ্কর। সো এবং মানে ট্রান্সমিট হতে পারে সেইটার কিছু প্রিভেন্টিভ অর কন্ট্রোল মেজার্স এখানে দেয়া আছে। আমি ইন ডিটেইলস দেয়া আছে, আমি যখন তুমি মানে রাইট সেটাকে কোয়ারেন্টাইন করতে হবে অ্যাট লিস্ট ফর 60 ডেজ, এবং ভ্যারাইটিস অফ টেস্ট তোমাকে কন্ডাক্ট করতে হবে, সো দ্যাট ইউ শুড বি শিওর, ইউ কুড বি শিওর বুল থেকে যখন আমরা সিমেন্ট কালেকশন, এই সিমেন্ট গুলো free from any sort of diseases that can be carried to the female, right? এই ধরনের সকল টেস্ট গুলো করা হয় এবং তার নর্মাল ফিজিওলজিক্যাল বিহেভিয়ার, তার লিবিডো, তার হচ্ছে স্পার্ম, তোমার স্যারের কথা কি শোনা যাচ্ছে? তখন শুধুমাত্র তোমার হার্টে নো। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আপনার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম। এখনো শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে। আমি বলতেছিলাম যে একটা নিউ বুল যখন ইন্ট্রোডিউস করবো ফার্মে, নিউ বুল ফর ইউর বুল স্টেশন ইন অর্ডার টু প্রডিউস সিমেন, সো নিউ বুলটাকে অবশ্যই অ্যাটলিস্ট ফর 60 ডেজ কোয়ারেন্টাইনে রাখতে হবে। এবং এই 60 ডেজের মধ্যে তোমার যেসব পটেনশিয়াল ডিজিজ যেগুলো থ্রেট ফর সিমেন্ট প্রোডাকশন অথবা সিমেন্টের মাধ্যমে ক্যারি আউট হতে পারে, এটা অন্য ফার্মের জন্য থ্রেট হবে, সেগুলা তোমার টেস্ট করতে হবে। যেমন এখানে টিউবারকুলোসিস দেওয়া, জনস ডিজিজ, হ্যাঁ, তোমার ব্রুসেলোসিস, কম্পাইলোভেক্টর, ট্রাইকোমোনিয়াসিস, এই ডিজিজগুলো মিনিমাম টেস্ট করতে হবে। এরপরে কোয়ারেন্টাইন পিরিয়ডে তোমার বুলের লিবিডো টেস্ট করতে হবে, বুলের সিমেন কালেকশন করতে হবে, সিমেন ইভালুয়েশন করতে হবে, নট for the processing, but just to make sure the bull, newly introduced bull, newly purchased bull producing semen is okay from all sides, right? So এইটা একটা ওয়ে। আর রুটিন যেসব চেক করবা সেই ডিজিজগুলা এখানে দেয়া, যেটা আমি অলরেডি মেনশন করেছি, এবং নট অনলি সাকসেসফুল হয়েও এরপরেও তোমার পিরিয়ডিক চেক করতে হবে, নট অনলি নিউ বুল বাট এন্টায়ার বুল ইউ হ্যাভ ইন ইউর বুল স্টেশন, রাইট? So that the diseases is transmitted through the semen, through the AI process can be stopped. এবং কিছু কিছু ডিজিজ আছে যেটা যদি রিপোর্ট তোমার আসে যে পজিটিভ, তাহলে 48 hours এর মধ্যেই মানে you have to announce the bull is discarded, the bull is culled. সেই ডিজিজগুলো আছে ব্রুসেলোসিস নাম্বার 1, tuberculosis, and the Jones disease, right? এই তিনটা ডিজিজকে ধরা হয়। এগেইন আমি বলতেছি যে জনস ডিজিজ অ্যাকচুয়াল না, তোমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ না, বাট ইট হ্যাজ সাম আদার থ্রেট, দেয়ারফর এই ডিজিজ হলেও আমরা এটাকে ডিসকার্ড করি ইমিডিয়েটলি বুলটাকে। বিসাইডস দ্যাট it is necessary to follow the scientific breeding bull management with special emphasis on nutrition and disease control measures such as vaccination, regular vaccination bullguloke korte hobe always, and all precautions should be followed before semen collection, during semen collection, and post collection and processing, the entire process, তোমার ফিলিং, সিলিং এবং ক্রায়োপ্রিজারভেশনের আগ পর্যন্ত যেরকম সায়েন্টিফিক প্রোটোকল থাকে সবগুলাই স্ট্রিক্টলি ফলো করা উচিত। প্রসেসিং, ক্রায়োপ্রিজারভেশন,
and semen delivery protocol must be followed. So কোনো কারণে কোথাও যেন তোমার এই যে প্রোটোকল দেয়া আছে ডিফাইন করা, সেটার জন্য কোনো ব্যত্যয় না ঘটে। ঘটলেই তোমার হয়তো তোমার যেমন টিভি জার্ম, এটা হয়তো ভুল থেকে আসে নাই, যদি এরকম পোস্ট প্রসেসিং কন্টামিনেশন হয় অথবা ডেলিভারির সময় কন্টামিনেশন হয়, যেমন একজন এআই কর্মী বিভিন্ন ফার্মে যাচ্ছে, রাইট? সো কোনোভাবে যদি ওই ফার্ম থেকে হয়তো বুলিশ স্টেশন থেকে যাচ্ছে না, অন্য কোনো ফার্ম থেকে আসতেছে, সেটা আরেক ফার্মে ট্রান্সমিট হচ্ছে। তো এগুলো হচ্ছে তোমার প্রিকশন যদি প্রপারলি মানে না নেওয়া হয় তাহলে এটা সম্ভব। কিন্তু আলটিমেট তোমার ব্লেম চলে আসবে বুল স্টেশনের উপর, সিমেনের উপর। Therefore, the scientific protocol should be maintained from semen collection to the final artificial insemination. এর মধ্যে যত স্টেপ আছে সবগুলাই। স্টার্স নিয়ে আগে বলেছি, এখন এইটা পড়বো বায়োটেকনোলজির যে টুলস আছে, তারপরে এমব্রয়ডারি ট্রান্সফার দিয়ে শেষ করে দেবো। তো এটা কে করেছে? 6 নম্বর অ্যাসাইনমেন্ট কার? 4 নম্বরটা ওই যে উষা ওরা। আচ্ছা, সো বায়োটেকনোলজি ডেফিনিশন দিয়েছো, আমি একটু অ্যাড করেছি হোয়াট ইজ রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি, রাইট? সো বায়োটেকনোলজি যা, সেটারই অ্যাপ্লিকেশন for the efficient reproduction of farm animals, it is a reproductive biotechnology. So the term reproductive biotechnology দেখা যায় তো ঠিকঠাক? জি স্যার দেখতে পাচ্ছি। Reproductive biotechnology has different meaning in different circumstances, right? The application of biotechnological tools for the improvement of reproductive efficiency of farm animals can be referred to the reproductive biotechnology of farm animals. Simple. So এখানে কিছু লিস্ট দেয়া আছে কি কি টুলস আছে, রাইট? এখানের মধ্যেই আমরা মেল অ্যানিমালের জন্য কোনটা, ফিমেল অ্যানিমালের জন্য কোনটা, এটা এখান থেকেই সেপারেট করা সম্ভব। সো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আলোচনা করেছো তোমরা, ওয়েন টু ইনসেমিনেট করেছো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সিমেন কালেকশন সবটাই করেছো। এই যেগুলো হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, রাইট? নোট প্র্যাকটিক্যাল নোটবুক লেখার মতো যেসব ম্যাটেরিয়ালস, যেমন কি কি টুলস লাগবে ইয়েতে তোমার আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে, দিস ইজ গোয়িং টু দ্য ল্যাব পার্ট, নট ফর দ্য থিওরি পার্ট, ঠিক আছে? সো পড়ার সময় মোটামুটি সব পড়বা, কিন্তু আমরা এখানে মানে আলটিমেটলি সেগ্রিগেটেড হয়ে যাবে, কোনটা থিওরিটা আসবে কোনটা ল্যাবে আসবে, সেম পড়াশোনাই। এটার নাম কি জানো? এই যে এটা আমার কার্সার যেখানে এআই গান, এআই গান আছে, ওর ভিতরে আছে শীত আছে, স্যার এআই গান। আচ্ছা, রেকটাল পালপেশন করছো কে কে? আমি করছি। আর কেউ? স্যার আমি করছি স্যার। কয়টা করছো? স্যার আমি 8-10টা করে করছি স্যার। স্যার এ তো বাড়িতে থাকতে স্যার এমনিই করতাম স্যার। আমি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে করছি স্যার, ওই জায়গায় স্যার গরুর জরায়ু কিনে আনছিলাম স্যার 250 টাকা দিয়ে। মেয়েরা কারো করার সুযোগ হয়েছে? স্যার কি বললেন? মেয়েরা কি স্যার সুযোগ তো হয়েছে, কিন্তু ওরকম পারি না। এখানে হাত ঢুকাইছো কিন্তু কিছু ফিল করো নাই, তাই তো? স্যার ডান হাত দিছি তো বুঝ নাই। ডান হাত দিয়েছে সত্যি নাকি? জি স্যার। কে বলছে ডান হাত দিয়েছে? ছবিতে দেখছিলাম ডান হাত দিছে। না না, ওই ডান বাম হাতে it doesn't matter as long as you have gloves. মানে বাম হাতটাই করতে চাই আর কি। কি ফিলিং তোমাদের? ধরতে পারছো সার্ভিক্স? স্যার একটা সমুদ্রের ভিতরে চলে যেতে হয় হাত দিলে মনে হয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমি এইটা শুনছি আর কি, অনেক ভেটেরিনারি সার্জন উপজেলা হেডের কাছে তারা অবিবাহিত থাকে নাকি স্যার, তাদেরকে স্যার বীজ দেওয়ার কাজে বা প্রজনন করার কাজে সাজেস্ট করা হয় নাকি স্যার? এটার ব্যাখ্যাটা যদি একটু জানি না ওইভাবে আর কি। আমি এটা
শুনি নাই, স্যার এটা তোমার কাছে মেইনলি প্রথম শুনলাম। স্যার আসলে ওই যে And ব্রুসেলোসিস বা জুনোটিক ডিজিজ গুলো অ্যাভয়েড করার জন্য করা হয়, এই যে ব্রুসেলোসিস তার ভিতরে একটা। হতে পারে, এবার আমি শুনি নাই, কিন্তু যত তুমি মানে ট্রেনিং নিতে আসছে, সবাইকে তো মেরিট মনে হয় নাই। জি স্যার Whatever, এটা ওটা আমাদের সাবজেক্ট ম্যাটার না। তো এখানে আমরা এই অ্যাসাইনমেন্টে আলোচনা করেছে যে হোয়াট আর দ্য মানে রিসেন্ট অ্যাডভান্সেস ইন ফার্ম অ্যানিমাল রিপ্রোডাকশন। শোনা যায় কথা? আমাকে দেখাচ্ছে আমার ইন্টারনেট আনস্টেবল। শোনা যায়? সো এই অ্যাসাইনমেন্টটা আলোচনা করেছে দ্য টুলস দ্যাট ক্যান বি অ্যাপ্লিকেবল ফর এফিশিয়েন্ট ফার্ম অ্যানিমাল রিপ্রোডাকশন, রাইট? সো এখানে আমরা মোস্টলি আমাদের দেশে যেটা ইউজ হয় সেটা হচ্ছে এআই, তাই না? ইন মোস্ট কেসেস যতটুকুই আমরা করি। এমব্রায়ো ট্রান্সফার অতটা না, রিসেন্টলি শুরু হয়েছে কিছু প্রজেক্ট। তোমরা জানো বাংলাদেশে কখন প্রথম এমব্রায়ো ট্রান্সফার হয়েছে ক্যাটলে? 2009 সালে বা ওইরকম টাইমে নাকি? আর কেউ? এটা অ্যাপ্রক্সিমেটলি আমার যতটুকু মনে পড়ে 1995 সালে আমাদের একজন ফ্যাকাল্টির বড় ভাই, যিনি রিসেন্টলি রিটায়ার করছে, উনি করেছে এটা। উনি রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজির উপর আমাদের ফ্যাকাল্টি থেকে পিএইচডি করা, বাট যখন করেছে তখন ওনার পিএইচডি ছিল না, রাইট? এইটা করার পর যখন পপুলার হয়েছে তখন ওনার মনে হয়েছে যে আমার পিএইচডি করা উচিত এটার উপর। নিজের কাজ দিয়েই পিএইচডি করেছে। উনি সাহেব আলী ছিল নাম, হ্যাঁ। তো এটা প্রথম, এবং এটা আমি অ্যাক্সিডেন্টাল বলবো না, তার অনেক দিনের পরিশ্রমের ফল। বাট পরবর্তীতে অনেকটা গ্যাপ হয়ে গেছে, রাইট? ফান্ডিং ছিল না, সেরকম এক্সপার্ট ছিল না। আর ওই সায়েন্টিস্টের মানে আরেকটা প্রবলেম ছিল যে উনি একা একা কাজ করতো, কাউকে শিখাইতে চাইতো না, রাইট? এটা একটা সমস্যা ছিল। সো হোয়াট এভার, সো রিসেন্টলি বিএতে জোয়েনা ম্যাডামের কিছু প্রজেক্ট আছে এমব্রায়ো ট্রান্সফারের উপর। Recently, it has been started, but the mostly extensively used tools in context of Bangladesh is AI, biotechnological tool, right? So, আমি এখানে একটা স্লাইড, একটা লিটারেচার, অস্ট্রেলিয়ান একটা লিটারেচার থেকে নিয়ে আসছি যে efficiency of male, right? আমরা কিভাবে এই এফিসিয়েন্সিটাকে আমরা আরো এক্সপ্লোর করতে পারি, আরো এক্সপ্যান্ড করতে পারি, রাইট? সো ডিউরিং দ্য ন্যাচারাল ব্রিডিং অথবা ন্যাচারাল মেটিং, এ male will deposit much more semen than is theoretically needed to produce a pregnancy. মানে একবারের ইজাকুলেশনে যদি সাপোজ 5 ml 10 ml তোমার সিমেন ইজাকুলেট হয়, সো ন্যাচারাল মেটিং এ এটা তো অবশ্যই ভেজাইনাতে রিলিজ হবে, ইজাকুলেট হবে। এই যে পরিমাণ সিমেন, এইটা টোটালটাই একটা প্রেগন্যান্সি তৈরি করার জন্য দরকার। So it is written here, during a natural mating or natural breeding, a female will deposit much more semen than is theoretically needed to produce a pregnancy, right? In addition, natural breeding is physically stressful, especially for the female to some extent, and both of these factors limit the number of natural mating a male can make. মেলের পটেনশিয়াল আছে, এটা হয়তো মেলের জন্য রিফ্রেশিং, বাট ফিমেলের জন্য ইন মোস্ট কেসেস এটা স্ট্রেসফুল হয়। দেয়ারফর এই যে দুইটা ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর, একটা হচ্ছে থিওরিটিক্যালি আমাদের অত বেশি পরিমাণে সিমেন দরকার নেই in order to get the ovum released to be fertilized, এবং আরেকটা হচ্ছে স্ট্রেসফুল, রাইট? স্ট্রেসফুলটা কেন স্যার? এইটা আসলে ডিপেন্ড করে। নর্মালি ন্যাচারাল ব্রিডিং তুমি যদি গ্রামগঞ্জে দেখে থাকো, রাইট, তুমি দেখবা যে কাউ উইল অলওয়েজ ভেরি প্যানিকড এট দ্য টাইম, রাইট? এটা ফিমেলদের জন্য একটু স্ট্রেসফুল হয়, স্পেশালি ইন দ্য ফার্ম অ্যানিমাল কেস, রাইট? So এই দুইটা কারণে আসলে ন্যাচারাল মেটিং we can actually avoid if we can ensure the required amount of semen
can be placed in the uterus somehow so that the ovum can be fertilized. So fertilized হওয়ার জন্য যে মিনিমাম পরিমাণ সিমেন্ট দরকার হয় সেইটা যদি আমরা এনশিওর করতে পারি প্লেসমেন্ট, তাহলে আমরা ন্যাচারাল মেটিং ইজিলি অ্যাভয়েড করতে পারি, রাইট? সো হাউএভার দ্য কালেক্টেড সিমেন্ট ক্যান বি ডাইলুটেড। সো এই যে বলেছি যে থিওরিটিক্যালি আমাদের অতগুলো সিমেন্ট দরকার নেই, একবারে যে রিলেশনে যে যতগুলো আসে therefore it can be diluted এবং many more doses can be made, right, from a single ejaculation, right? Furthermore, cryopreservation of semen can be stored for longer period of time, meaning that the male can produce offspring long after their natural reproductive lives end, right? So cryopreserved semen can easily be transported, allowing multiple female in different geographical location to be inseminated simultaneously. That means to be getting pregnant. So এই যে স্টেটমেন্টটা এটাই প্রুভ করে তোমরা যে ওখানে লিখেছো যে রিডিউস দ্য মাল্টিপল প্রেগন্যান্সি, সেটা রাইট না, বুঝছো মহসিন? জি স্যার। সো তাহলে আমরা দেখলাম কি যে মেলের পটেনশিয়াল আছে, কারণ যেহেতু স্পাম কনসেন্ট্রেশন অনেক হাই এবং একবার ইজাকুলেশনে সিঙ্গেল ইজাকুলেশনে অনেক বেশি পরিমাণ সিমেন আসে যতটুকু দরকার নেই একটা ওভামকে ফার্টিলাইজ করার জন্য। তার মানে এই অপরচুনিটি আমরা নিতে পারি যে এই পরিমাণ সিমেন্টকেই আমরা সামহাউ মাল্টিপল প্রেগনেন্সির কাজে ইউজ করতে পারি। সো এখান থেকেই বায়োটেকনোলজি শুরু অ্যাকচুয়ালি, মানে স্পেশালি দ্য সিমেন্ট প্রসেসিং এখান থেকেই শুরু, এবং the world is successful actually and not only in case of farm animals but in case of human race as well. তোমরা এটা কি জানো যে স্পার্ম ব্যাংক আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে? জি স্যার জানি। স্পার্ম ব্যাংক আছে, that means the western females, western ladies in most often in some cases they don't want to get involved in a family life, but at some point of their life they want a baby, right? So without having a partner they can get a baby. So biotechnology facilitating this opportunity, and for that randomly the কি বলবো এটা হচ্ছে হিউম্যান মেল যারা আছে অনেকেই সিমেন ডোনেট করে, রাইট, সেটাকেই প্রসেসিং করে প্রিজার্ভ করা হয়, রাইট? এটা দুইভাবেই হয়, একটা নামে হয় একটা বেনামে হয়, রাইট? সো এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, যেটা আমাদের কান্ট্রি কনসেপ্টে সোশ্যাল রিলিজিয়াস কনটেক্সটে এটা আমরা ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারি না, বাট ইট হ্যাজ স্টার্টেড অলরেডি, হ্যাঁ, থ্রু দ্য ইউটিলাইজিং বায়োটেকনোলজিক্যাল টুল। সো আইভিএফ এই পদ্ধতিতে পার্টনার ছাড়া একজন কি বলি ফিমেল সে বাচ্চা নিতে পারে, এখন সেটা সম্ভব, এবং এটা হচ্ছে অরই হচ্ছে বাইরে। স্যার ওয়েস্টার্নে কি হিউম্যান সিমেন্ট বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয়। আমার একজন ফ্রেন্ড ছিল রোমানিয়ান, সে মাস্টার্স করতে আসছে আমাদের ডিপার্টমেন্টে আমার পিএইচডি চলাকালীন। একসময় তার খুব অর্থ কষ্ট হচ্ছিল, সে মাঝে মাঝে ব্লাড দিচ্ছিল, রাইট? এট সাম পয়েন্ট আমার সাথে পরামর্শ করতে আসছে যে আমি এটা করতে চাই, কি বলো? সো ইয়েস, সিমেন্ট ডোনেট করা যায়, সিমেন্ট বিক্রিও করা যায়, সমস্যা নেই। কিন্তু এটা একেবারে মানে কি বলি, এটা সাইনবোর্ড দিয়ে না, এটা মানে অকেশনাল, ঠিক আছে? সো ক্রায়োপ্রিজার্ভড এই যে মানে সিমেন্ট ডোনেট করে ইভেন ইন কেস অফ হিউম্যান, এটা যে ডোনেট করলো সে জানে না অ্যাকচুয়ালি কখন এই সিমেন্টটা কাজে লাগতে পারে। সো যারা মানে স্পার্ম ব্যাংক মেনটেন করে নর্মালি ডিফারেন্ট হসপিটাল, তারা এটাকে ক্রায়োপ্রিজার্ভড করে, রাইট? এরপরে যখন কোনো মানে ইনকামবেন্ট আসে, ইন্টারেস্টেড কোনো ফিমেল, তাকে সব হিস্ট্রি বলা হয়, এরপরে উনি যেটা চুজ করে সেটাই নর্মালি ইউজ করা হয় আইভিএফ এ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আমরা সেখানে আসতেছি। সো আমরা যেটা বললাম যে একটা মেলের রিপ্রোডাক্টিভ লাইফ এন্ড হওয়ার অনেকদিন পরেও আমরা এই ক্রায়োপ্রিজার্ভড সিমেন ইউজ করতে পারবো।
এবং যেহেতু একবার সিঙ্গেল ইজাকুলেশনে আমাদের 15 সাপোজ 15 মিলিলিটার আসলো সিমেন্ট, রাইট? এইটাকেই আমরা 60 মিলিলিটার করতে পারি, 70-80, মানে তোমার ডাইলিউশনের বিভিন্ন ফ্যাক্টরস আছে, বিভিন্ন ভাবে ডাইলিউট করা হয় এবং এটা ডিপেন্ড করে যে তুমি কত স্পাম চাও একটা স্ট্রতে, রাইট? সো এটা বেশ কিছু স্ট্র তৈরি করা যায় একবার ইজাকুলেশনে। সো এটাই যদি আমরা এই অ্যাডভান্টেজটাই নিতে পারি, তাহলে সেখান থেকে একটা এক্সপেরিমেন্ট, সেটা বেশ আগের অস্ট্রেলিয়ান এক্সপেরিমেন্ট ল্যাম্বের উপর, রাইট? তোমরা জানো যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ল্যাব মানে শিপ ফার্মিং খুব পপুলার, এবং সেখানে সিনক্রোনাইজেশন এবং হচ্ছে এআই খুব র্যান্ডমলি করা হয়, রাইট? যার কারণে ক্যাটেলের চেয়ে ল্যাম্বের এক্সাম্পল বেশি আসে। সো আমরা এখানে ধরেছি যে ন্যাচারাল মেটিং এ মোটামুটি ভাবে তোমরা যদি বলি, এটা বাদ দাও, নিচেরটা বাদ দাও, মাঝেরটা, ন্যাচারাল মেটিং এ একটা সার্টেন পোর্শন অফ এক্সপেরিমেন্ট থেকে আমরা যদি 22টা ল্যাম্প মানে পাই, তাহলে এইটা ফ্রেশলি ইজাকুলেটেড সিমেন, এবং এটাকে যদি সেগ্রিগেট করি উইদাউট ক্রায়োপ্রিজারভেশন, ফ্রেশলি ইজাকুলেটেড সিমেন, বাট এটাকে আমরা মানে ডোজিং করলাম, করে এআই করলাম, সেইখান থেকে আমরা মোটামুটি ভাবে 500 ল্যাম্প পেতে পারি, রাইট? এবং এটা যদি কি বলি তোমার 1 লিটার হয়, the combined collection of cement from the sheep flock, আমরা তো ফ্লোকই বলি, রাইট? মোটামুটি ভাবে 1 লিটার যদি হয়, তাহলে আমরা 25,000 উই হয়তো কনসিডার করতে পারবো, অথবা র্যাম। সেইখান থেকে মোটামুটি ভাবে অ্যাট লিস্ট, আমাদের সব ইনসেমিনেশন সাকসেসফুল হয় না, তোমরা জানো 100% কখনোই সাকসেসফুল হয় না। সো আমরা যদি মোটামুটি 50% ধরি, তাও 12,000 ল্যাম্প প্রডিউস করা সম্ভব, রাইট? সো এটা একটা ইন্ডিকেশন যে তোমার মেলের যদি পটেনশিয়াল যেটা আছে, ওটাকে যদি আমরা বায়োটেকনোলজি টুলস এর মধ্যে ফেলতে পারি এবং সেভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি প্ল্যান ওয়াইজ, তাহলে অনেক অনেক বেশি ল্যাম্প প্রডিউস করা সম্ভব, অনেক অনেক বেশি অফস্প্রিং প্রডিউস করা সম্ভব। সো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল যে হাউ ফার উই ক্যান গো, রাইট? এখানে আর কিছু দেয়া আছে, এটা ক্যাটেলের ক্ষেত্রে, শাহিওয়াল বুলের ক্ষেত্রে। সো তোমরা দেখো এখানটায় যে প্রোডাক্টিভ লাইফ এখানে দেয়া আছে, নাম্বার অফ বুলস দেয়া আছে, রাইট? এজ কিউমুলেটিভ, এবং সিমেন ডোজেস কতটুকু প্রডিউস করছে। আমরা ধরি যে নর্মালি এটা অ্যাভারেজ, যে রিপ্রোডাক্টিভ লাইফ অথবা সিমেন কালেকশন যে টাইম, সেটা নর্মালি 6 থেকে 8 বছর, রাইট? সো এটাই যদি অ্যাভারেজ হয়, তাহলে তুমি দেখো যে তোমার এই জায়গাটারও যে 10 বছর আমরা ধরলাম, 12 বছরের নিচে আমরা 10টা বুল থেকে কালেকশন করেছি, রাইট? এই এক্সপেরিমেন্টাল রিজাল্টস, হ্যাঁ? সো 10টা বুল থেকে মোটামুটি ভাবে 60,000 ডোজেস সিমেন্ট প্রডিউস করা সম্ভব হয়েছে। তার মানে যদি আমরা অ্যাভারেজ করি পার কাউ, 10টা বুল মোটামুটি 6,000 ডোজ, তাই না? তার লাইফ টাইমে 6,000 ডোজ সিমেন্ট প্রডিউস করেছে, মানে 6,000 কাউকে ইনসেমিনেট করার মতো, অথবা 6,000 টাইমস ইনসেমিনেট করার মতো সে সিমেন্ট প্রডিউস করেছে। 6,000 এখান থেকে যদি 40%ও হয়, তাহলে 3,500-এর বেশি প্রডিউস করা সম্ভব। এটা মানে ম্যাথমেটিক্যাল, এটা ক্যালকুলেশন based on the cement, doses of cement produced by these 10 cows, ঠিক আছে? সো তাহলে এখান থেকেই বুঝো যে মানে কতটা we can go actually so far by exploring the potential of that bulls or that specific one bulls, and if the successful conception rate is 50%, still you can get 30,000 of cups, 3,000
3000 কাপস, মানে টোটাল তো আমাদের 6000 আসবে, 6000 থেকে 50% আছে 3000, সো 3000 কাপ প্রডিউস করা সম্ভব বেসড অন দিস ডেটা, রাইট? বাট রিয়েলিটি ইজ নট লাইক দ্যাট, এতগুলো যায় না। সো তুমি যদি মনে করো যে 500 প্রডিউস হয়েছে একটা বুল থেকে, সেটাও কম কোথায় তার রিপ্রোডাক্টিভ লাইফে, সেটা তো কম না, অনেক। সো এইভাবে যদি আমরা এটাকেই আমরা র্যান্ডম কেস করতে পারি, তাহলে তোমরা দেখো যে যে রিপ্রোডাক্টিভ লাইফে একটা কাউয়ের ক্ষেত্রে, আমরা কাউয়ের ক্ষেত্রে পরে আসতেছি, বাট মানে যদি বুলের ক্ষেত্রেই ধরো শুধুমাত্র ন্যাচারাল মেটিং করাও, কতগুলো লেয়ার করাবা? এতগুলা এই 3000 করানো সম্ভব না স্যার আসলে, ওইটা তখন right? বছরে দেখা যাবে কি 30-40টা হবে, হ্যাঁ, কিন্তু আমরা সিমেন্ট দ্বারা তো এখানে হাজার হাজার করা যায়। গুড। সো এটাই এখান থেকেই তোমরা বুঝো যে রিপ্রোডাক্টিভ মানে মেরিট, রিপ্রোডাক্টিভ পটেনশিয়াল অফ মেল ক্যান বি এক্সটেন্ডেড কোয়াইট এ লট বিয়ন্ড ইউর ইমাজিনেশন, রাইট? সো এটাই একটা তোমার এক্সাম্পল আমি দিয়েছি। আর এখানে দেওয়া আছে সিমেন্ট ডোজ 1000-এ দেওয়া আছে, অ্যান্ড রিপ্রোডাক্টিভ লাইফ। সো রিপ্রোডাক্টিভ লাইফ মানতে গেছে মোটামুটি ভাবে, দেখো যে তোমার 100 মান্থস অথবা 85-90 মান্থস এই পর্যন্ত মানে বেস্ট রিপ্রোডিউসিং এবিলিটি তাদের থাকে, প্রডিউসিং এবিলিটি, আই মিন সিমেন্ট প্রডিউসিং এবিলিটি। এবং যেটা মোস্টলি ধরো যে এরকম 6 থেকে 8 বছর। আর যত তোমার যত সময় যাবে মানে অবশ্যই সে প্রোডাকশন করতেই থাকবে, কারণ মেলের এফিসিয়েন্সি আছে, অনেক দিন পর্যন্ত প্রডিউস করতে পারে সিমেন্ট, অ্যাজ লং অ্যাজ দে আর নর্মাল অ্যান্ড হেলদি। সো প্রডিউস করতে পারবে, বাট ওইটার রেটটা কমে যায় অ্যাকচুয়ালি, রাইট? সো দিস ইজ দ্য এরিয়া দ্যাট উই আর টার্গেটিং in order to get the semen from the bull. So this is for the male. And how about for female reproductive efficiency expansion? So তোমরা জানো MOET, multiple ovulation embryo transfer, শুনেছো এটা? MOET MOET এইটা হচ্ছে যে ইন ভিভো। MOET হচ্ছে আমরা মাল্টিপল ওভুলেশন করিয়েছিলাম এবং আমরা ইনসেমিনেট করতেছি for that specific cow, so that the released ovum, multiple ovum, can be fertilized by using the semen we placed in the uterus, right? So এরপরে আমরা অ্যাকচুয়ালি ওভাম ওখানে পিক আপ করি, ওভাম কালেক্ট করি, করে আমরা ফস্টার যে কাউ আছে সেগুলোকে রিসিপিয়েন্ট যারা কাউ তার ইউটেরাসে প্লেস করি, রাইট? এটা হচ্ছে MOET টেকনোলজি। এটাই করা হয়েছিল বাংলাদেশে। আর একটা আছে হচ্ছে ওভাম পিক আপ অ্যান্ড ইন ভিট্রো ফার্টিলাইজেশন or embryo production technology, right? OPU, ovum pickup and in vitro embryo production, right? So এটা আছে যেটাকে তোমার টেস্ট টিউব বেবি বলো, যে আমরা ওভাম পিক আপ করলাম which is not fertilized, just freshly ovulated ovum, অন্যদিকে আমাদের সিমেন্ট রেডি আছে। সো ওভাম পিক আপ করলাম, করে আমরা ল্যাবরেটরিতে এই ওভামকে ফার্টিলাইজ করলাম এক্সটার্নালি। সো এক্সটার্নালি করা এই জন্যই ইন ভিট্রো বলা হয়, রাইট? সো এটা সো MOET এর মাধ্যমে ইন্ডিয়ান কিছু কেস, যেটা পাবলিশড নিউজ পেপার নিউজ, সেটাতে MOET টেকনোলজিতে আপ টু 20 কাপ প্রডিউস করা গেছে ফ্রম এ সুপেরিয়র ফিমেল ডেইরি অ্যানিমাল ইন এ ইয়ার, 20টা পর্যন্ত, রাইট? বাট যদি এটা ওভাম পিক আপ করি, যেটা আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশনের জন্য ফ্রেশ ওভাম নিয়ে আসবো, এদিকে স্পার্ম আসবে, এবং ফার্টিলাইজেশন যদি এক্সটার্নালি হয় যেটা আমরা দেখতেছি, তখন আপ টু 40 cups can be produced in a single year, from a cow or buffalo, right? এটা স্কেপ করো, এটা ওই ফার্মের নামটা আমি শর্ট করার চেষ্টা করতেছি, হয়তো এটা ডিলিট হয়নি। সো an experiment in a private farm, again in India, in bovine genetic and multiple cattle reproduction, এটার উপর কাজ করছে তারা। প্রথমেই এই OPU এইটাতে 14টা কাপ প্রডিউস করছে ইন এ ইয়ার বাই ইউজিং ওভাম ফ্রম এ সিঙ্গেল কাউ ব্রিড ছিল গির। তোমরা দেখবা গির খুব সুন্দর দেখা যায়, অনেক
আর সাইজ অনেক বড়, অনেক বেশি দুধ প্রডিউস করে, ইন্ডিয়ান অরিজিনেটেড। এই কাউ থেকে মোটামুটি ভাবে 14টা পর্যন্ত ইন এ ইয়ার কাপ প্রডিউস করা সম্ভব হয়েছিল, রাইট? ইন দ্য সেম ফার্ম পরের বার সেকেন্ড স্টেপে, সেকেন্ড অ্যাটেম্পটে তারা 56 প্রেগনেন্সিস কনফার্ম করেছে, সেম প্রসিডিউর ফলো করে, রাইট? from the collected eggs from a single cow of that the same breed, gir breed, right? So এটা যদিও as usual case না, normal case না, but at least we touched there. The earth has seen যে এটাও সম্ভব, একটা ফিমেল থেকে এক বছরে মোটামুটি ভাবে 50 কাপ প্রডিউস করা সম্ভব। সো আমি তোমরা বিশ্বাস রাখো যে টেকনোলজি যেভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, at some point this is becoming the normal case, right? Not only one, not only two, maybe we can fix a number. Okay, from this cow we are targeting to get 10 cups from this year. So এরকম হয়তো টাইম আসতেছে, এরকম টেকনোলজি আসতেছে, কারণ আমরা যেগুলো ইউজ করতেছি, ময়েড বলো অথবা পিকআপ, আইভিএফ, যেটাই বলো, এটা সাকসেস রেট অনেক কম, রাইট? বাট মানে এটা সময় আসতেছে, সাকসেস রেট এখন যেমন হিউম্যানে সাকসেস রেট মোর দেন 60% হিউম্যানের ক্ষেত্রে, কারণ হিউম্যান এটা খুব সাবস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট এবং খুব কি বলি কেয়ার করে করা হয়, রাইট? অ্যানিমালের ক্ষেত্রে কেয়ার করা হয় না তা না, বাট অ্যানিমাল যেহেতু মানে হিউম্যানের মতো এতটা আমরা সেন্সিয়ালি করি না, অথবা ওই টেকনোলজি ইউজ করি না ওই লেভেলে, দেয়ারপর হয়তো সাকসেস রেট কম। বাট হিউম্যানের সাকসেস রেট অ্যাকচুয়ালি অনেক বেশি, এবং হিউম্যানে প্রোগ্রাম করা অ্যাকচুয়ালি তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি চাও, দুইটাই ছেলে চাও না দুইটাই মেয়ে চাও। নর্মালি তোমরা জানো যে টেস্ট টিউব বেবিতে এখন জোড়া জোড়া সব ইয়ে করে, টু অ্যাভয়েড দ্য রিস্কস। কিছুদিন আগেও আমাদের এই ক্যাম্পাসে বঙ্গবন্ধু কৃষি, এখানে আমাদের বড় আপু এরকম 41 ইয়ার্স এজ, কিন্তু বেবি হচ্ছিল না। চেন্নাই এর একটা হসপিটালের সহযোগিতায় 2টা বেবি হচ্ছে, জাস্ট মনে হয় 6 মাসও হয়নি এখন, রাইট? সো ইট হ্যাজ এ কি বলি অনেক সাকসেস রেট অনেক হাই, আমি এটা বলতে যাচ্ছি। এবং যেরকম রেকর্ড আমরা দেখতেছি, রাইট, আমরা অবশ্যই আশা করতে পারি যে এটাও র্যান্ডম, হয়তো র্যান্ডমলি প্র্যাকটিসড হবে ফার্ম অ্যানিমাল রিপ্রোডাকশনে অ্যাজ ওয়েল। সো তোমরা থিঙ্ক অ্যাবাউট, যদি একটা ফিমেল একটা মেল 1000 পর্যন্ত অফস্প্রিং প্রডিউস করতে পারে লাইফ টাইমে, একটা ফিমেল 1 বছরের অহম দিয়ে যেখানে একটা হওয়ার কথা সেখানে যদি 50টা হয়, তাহলে এক্সপানশন কত গুণ হলো আসলে, অনেক অনেক বেশি। এবং অবশ্যই মেলের এফিসিয়েন্সি, রিপ্রোডাক্টিভ এফিসিয়েন্সি অনেক বেশি কম্পেয়ার টু ফিমেল। এটা ন্যাচারাল, রাইট? কারণ ওখানে লিমিটেড নাম্বার অফ ওভাম থাকে লাইফ টাইমে, এবং লিমিটেড নাম্বার অফ ওভাম ইন ইচ সাইকেল অ্যাকচুয়ালি রিলিজ হয়, রাইট? বাট দিস ইজ ভেরি ডিফারেন্ট ইন কেস অফ male animal. Therefore, male animal has a far better কি বলি রিপ্রোডাক্টিভ এফিসিয়েন্সি। সো মেল আর ফিমেলের কম্পারিজন অবশ্যই আসবে না, বাট কম্পারিজন আমরা করতেছি যে ন্যাচারালি যেটা সম্ভব, সেইটার তুলনায় আমরা যদি বায়োটেকনোলজিক্যাল টুল ইউজ করি তাহলে অ্যাকচুয়ালি কত গুণ আমরা বাড়াতে পারছি। সো এটা যদি আমরা সত্যি সত্যি করতে পারি, যে সাপোজ 50 না, তুমি ধরো যে 20টা 25টা 1 বছরের অভাব থেকে, এটা কি রিভলিউশন না? কি মনে হয় তোমাদের? অথবা লাইফ টাইমে তুমি 3000 কাপ প্রডিউস করবে একটা বুলের সিমেন্ট থেকে, সেটা কি রিভলিউশন না রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনে? জি স্যার। গুড স্যার। সো এটা যদি রিভলিউশন হয় তাহলে তোমরা মনে রাখো যে এটাও ইম্পর্টেন্ট, রাইট? চলে আসবে পরীক্ষায়। সো এইটাই আমি আশা করছিলাম এই অ্যাসাইনমেন্ট যারা করেছে তাদের কাছ থেকে, ওরা কিছু এক্সাম্পল নিয়ে আসছে যেটা স্যাটিসফ্যাক্টরি ছিল না, দেয়ারফর আমি এটা অ্যাড করছি। আর তেমন কিছু কি অ্যাড করা আছে? আমাকে কি বিরক্ত লাগতেছে? কয়টা বাজে? 11:06। কি ঘুম ধরছে? স্যার মোটামুটি মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি তো ভাই বাসায়ও নাই, আমি তো অফিসে বসে আছি। আচ্ছা, যদি মশা না
নাই, ট্রিটমেন্ট নিয়েছি, বাট স্টিল একা একা বসে আছি। সো বায়ো ফার্মিং এটা একটু পড়তে হবে তোমাদের। ট্রান্সজেনেসিস আমি পড়াবো একটু পরেই। সো এইটা, এরপরে এমব্রায়ো ট্রান্সফার, রাইট? খুব শর্টলি এমব্রায়ো ট্রান্সফার পরে ট্রান্সজেনিক অ্যানিমাল 10 মিনিট কথা বলবো, তারপরে আউটলাইন দিয়ে তোমাদের ঘুমাতে পাঠাবো, সমস্যা নেই। আমাদের সাথে আর কে আছে? আমাদের স্বর্ণালী আছে, জেগে আছে নাকি ঘুমায় পড়ছে? স্যার আছি স্যার। গুড, জেগে থাকো। আমি জানি যে সবাই কষ্ট করে হলেও জেগে থাকবে, কারণ পরীক্ষার ইস্যু তো, কেউ আর ফাঁকিবাজি করবে না, অ্যাটলিস্ট যারা জয়েন করেছে। সো এমব্রায়ো ট্রান্সফার 1 নাম্বার ইয়ে করেছে অ্যাসাইনমেন্ট গ্রুপ, মনে হয় মোটামুটি ভালোই করেছে, সমস্যা নেই। এইখান থেকে তোমাদের প্রোটোকলটা পড়তে হবে, মেরিটস এন্ড ডিমেরিটস পড়তে হবে, আর যেগুলো নেসেসারি ইকুইপমেন্ট, ড্রাগস এন্ড হোয়াট এভার ইউটিলিটিস ইউ নিড, এগুলো ইয়েতে চলে যাবে, ল্যাব পার্টে চলে যাবে, রাইট? এবং ডোনার আর হচ্ছে রিসিপিয়েন্ট, এখানে শুধু সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া আছে, এবং আমি খুব শর্টলি দিয়েছি একটা পেজে, কেয়ার এন্ড ম্যানেজমেন্ট অফ ডোনার এন্ড রিসিপিয়েন্ট অ্যানিমালস। ডোনার বলতে কি বোঝায়? দাতা। ডোনার মানে এখান থেকে ওই যাদের থেকে ওই যে ওভামগুলো কালেক্ট করা হবে, ওভামগুলো কালেক্ট করা হবে, ইয়েস। যেটা সেটা হতে পারে ফার্টিলাইজড যদি আমরা মোয়েট ফলো করি, আর হতে পারে ওপিইউ যেটা ওভাম পিক আপ করে আমরা এক্সটার্নালি ফার্টিলাইজ করবো, রাইট? সো হোয়াট এভার, সো যে ইয়ে দেবে, ওভাম দেবে, সে তারাই হচ্ছে ডোনার, এবং রিসিপিয়েন্ট হচ্ছে যেসব হোস্টার তোমার কাউ আছে যাদের ইউটেরাসে আমরা এই এমব্রায়োটা আইদার এক্সটার্নালি ফার্টিলাইজ অথবা ইন্টারনালি ফার্টিলাইজ জাস্ট ট্রান্সফার, এইটা আমরা প্লেস করব so that the cow can maintain the pregnancy, right? Or as a recipient. So care and management of donor and recipient animal in the embryo transfer technique. এইটা আমি কিছুটা মানে দেওয়ার চেষ্টা করছি একটা পেজে, ওখানে আমরা শুধু রিসিপিয়েন্ট পাবা, রাইট? ডোনারের ম্যানেজমেন্ট অলমোস্ট সেম, রাইট? শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ডোনারকে আমরা যদি সুপারভুলেশন করতে বলি, তাহলে হয়তো আমরা এফএসএস বেশি পুশ করব, রাইট? তোমার হচ্ছে কি বলি, তোমার সাইকেলের যে মাল্টিপল ওভাম পাওয়ার জন্য যত ক্রাইটেরিয়া সবগুলো ফলো করবো, রাইট? এটা হচ্ছে ডোনারের। আর রিসিপিয়েন্টের জন্য ওভুলেশনের পরে কর্পাস লুটিয়াম যেন আর রিগ্রেস না করে, প্রজেস্টেরন লেভেল যেন অপটিমাম থাকে এবং এটা মেনটেন হয়, সেই প্রক্রিয়া ওখানে ফলো করা হয়। এই হচ্ছে ডিফারেন্স। আদারওয়াইজ নিউট্রিশন, জেনারেল ম্যানেজমেন্ট সবগুলোই একই। হ্যাঁ, সো রিসিপিয়েন্টেরটা দেওয়া আছে, ডোনারেরটা দিতে গিয়েও মানে আমি দেখছিলাম যে আমি ফর্মুলেট করতে পারছিলাম না, সময় ছিল না, দেয়ারফর ওটা দেওয়া হয়নি। সো শুধুমাত্র একটা ডিফারেন্স ছাড়া বাকি সবগুলাই কেয়ার এন্ড ম্যানেজমেন্ট, বাকি সব একই। হ্যাঁ, তো এটা একটু বেশি করে পড়তে হবে। সো এইটাই, এখান থেকে আমি এখানে তেমন কিছু অ্যাড করিনি, যেটা আমি মানে ডিফারেন্টলি দিয়েছি, কেয়ার এন্ড ম্যানেজমেন্ট অফ ডোনার এন্ড রিসিপিয়েন্ট, রাইট? এইটা দিয়েছি। আর আমি একটু যাই যে ট্রান্সজেনিক অ্যানিমাল, এইটা পড়া মানে একটু কথা বললে আমার শেষ, এরপরে আমি আউটলাইন দেবো তোমাদেরকে, তারপরে ঘুমাবা। ট্রান্সজেনেসিসও খুব মানে এখান থেকে হয়তো একটা ফুল কোশ্চেন, এখানে দুইটা জিনিস আছে, ট্রান্সজেনিক অ্যানিমাল আর আছে ক্লোনিং, রাইট? সো আইদার 8 অথবা 12 মার্কস থাকবে। একটা লেকচার, যেটা ক্লাসরুমে হয়তো 30টা স্লাইডের সমন্বয়ে দিতাম, সেটা এখানে 10-15 মিনিট কথা বলবো। ট্রান্সজেনিক, ট্রান্স মিন আমরা যদি এটা আলাদা করি, অথবা ট্রান্সজিন বললাম, রাইট? সবাই আছো, দেখতেছো? স্লাইড দেখা যায়? জিন ট্রান্সফার করা। জি স্যার। তাহলে এটা কি বলা যায়? এটা জিন ট্রান্সফার করা, তাই না? জি স্যার, জিনের রূপান্তর। গুড। সো জিনের রূপান্তর না, জিন আমরা ইনসার্শন করব আমাদের ডিজায়ার্ড জিন, ঠিক আছে? সো এই যে মানে ফরেন জিন ইনসার্ট করা অথবা আমাদের ডিজায়ার্ড জিন
অন্য একটা অ্যানিমালে ইনসার্ট করা, রাইট, করে আমাদের একটা টার্গেট যে ফিনোটাইপিক এক্সপ্রেশন সেটা আমরা এনশিওর করতে চাই, রাইট। সো এই যে প্রসেস, এইটা হচ্ছে জিনের ট্রান্সফার, ওখান থেকেই ট্রান্সজিন, এবং যে অ্যানিমালের ক্ষেত্রে করা হয় ওই অ্যানিমাল গুলাকেই ট্রান্সজেনিক অ্যানিমাল বলা হয়। ক্লিয়ার? এত ভেঙে এর আগে শুনছিলাম এই জিনিসটা? Anyway, transgenic animal, the term transgenic animal refer to an animal in which there has been a deliberate modification of the genome. That is, the materials responsible for inherited characteristics in contrast to the spontaneous mutation, right? So, transgenic animals are those in which there has been a deliberate modification of genome. জিনোমের মধ্যেই জিন, সো ডেলিবারেট শব্দের অর্থ জানো? ডেলিবারেট তার ইচ্ছাকৃতভাবে অথবা ঠান্ডা মাথায়, তাই না? কুল ডেলিবারেটলি, ভেবে চিনতে। তো এখানে আমরা ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে কোনো সার্টেন জিন আমরা ইনসার্ট করেছি ইন অর্ডার টু গেট সামথিং আউট অফ দ্যাট অ্যানিমালস, রাইট, অথবা কোনো সার্টেন জিন আমরা ডিলিট করেছি, রাইট, ওখান থেকে সরিয়ে দিয়েছি, নক আউট যেটাকে বলে, ইন অর্ডার টু প্রোহিবিট সাম অফ দ্য ভাইসেস, সাম অফ দ্য ব্যাড ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মেকিং ইয়ার ইকোনমি, ফার্ম ইকোনমি ডাউন, রাইট। সো এই ধরনের যেসব অ্যানিমাল, এগুলোকে ট্রান্সজেনিক অ্যানিমাল বলা হয়। এখানে দেওয়া হয়েছে মানে অবশ্যই মডিফিকেশন অফ জিনোম, the gene that is responsible for inherited the characteristics in contrast to the spontaneous mutation, যেটা মিউটেশন তো হয়, তোমরা জানো যে জিন লেভেলে কিছু কিছু চেঞ্জ আসে, এবং এই চেঞ্জগুলো আসার জন্যই দেয়ার ইজ এ ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, রাইট। সো এটাকে স্পন্টেনিয়াস মিউটেশন বলা হয়, ওকে। স্পন্টেনিয়াস মিউটেশন ইজ নট দ্য ট্রান্সজেনেসিস, এটা ন্যাচারাল, রাইট। কিন্তু আমরা যদি ইচ্ছাকৃতভাবে ডেলিবারেটলি ঠান্ডা মাথায় ইন্টেনশনালি কোনো কিছু করি, কোনো জিন ইনসারশন, কোনো জিন ডিলিশন করি, তাহলে ওই অ্যানিমালটাকে আমরা ট্রান্সজেনিক অ্যানিমাল বলতে পারবো, বলি নর্মালি, রাইট। সো এখানে আরো কিছু ডেফিনিশন দেওয়া আছে, সেটাতে গেলাম না। ফার্স্ট ট্রান্সজেনিক অ্যানিমালস ওয়াজ এ সুপার মাউস ক্রিয়েটেড ইন দ্য পেনসিলভেনিয়া। সেখানে যেটা করা হয়েছে যে হিউম্যানের যে গ্রোথ হরমোন আছে, এইটা কি বলি, এটা কন্ট্রোল করার যে জিন, সেই জিনটা মাউসের মধ্যে দেওয়া হয়েছে। এর ওয়ান অফ দ্য রিজন ছিল যে অফস্প্রিং গুলো যেন মাস লার্জার হয় কম্পেয়ার টু দেয়ার প্যারেন্ট, এবং এট দ্যাট টাইম দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেসফুল। এখানে যেটা দেখতেছো, দিস ওয়ান ইজ দ্য অফস্প্রিং, দিস ওয়ান ইজ নট দ্য প্যারেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে অনেক আগে, 1982। তোমরা জানো ডলি কখন হয়েছে? সেটা জানি 97 কি স্যার? 95 এর পরে, তাই না? 99 ছিল মনে হয়, নাকি ইন্টারমিডিয়েট বইছিল? জি স্যার ছিল, 97 হয়তো। হ্যাঁ, এটা খুব রিসেন্ট, এটা খুব আগে না, বাট ইউ সি দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ওয়াজ in lower animal in long ago, like 1980 in that time. So আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। এখন আমরা দেখবো কি কি ভাবে ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করা যায়, রাইট। কনস্ট্রাকশন অফ ট্রান্সজিন, মানে আমরা যেটা ওই যে জিনের কথা বললাম, যেটা ডেলিবারেটলি আমরা ইনসার্ট করতে চাই কোথাও, সো সেটা যখন মলিকুলার কাজ যারা করতে যাবা, তারা দেখবা আমাদের একটা সিকোয়েন্সের সার্টেন সিকোয়েন্স আমরা বের করতে পারি প্রাইমার ফিক্স করে, কারণ সবকিছু তো এটিসিজির সমন্বয়, তাই না? আমরা যা কিছুই করি সবকিছু কন্ট্রোল হচ্ছে ওই এটিসিজি, ওই যে নেট আছে সেখান থেকে, তাই না? সো ওর এক একটা পিস, এক একটা জিন, রাইট। সো সেইখান থেকে একটা ফ্র্যাকশন যদি আমরা আলাদা করতে চাই, আইডেন্টিফাই করতে পারি, ইয়েস এইটা, এই ফ্র্যাকশনটা এই লেন্থে, এটা হচ্ছে আমাদের একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স সে এক্সপ্রেস করে। সো এটা আমরা শিপে না চেয়ে আমরা হচ্ছে রেভিটে চাই, তাই না? তাহলে এই যে শিপের একটা সাপোজ একটা সার্টেন জিনে, এটা যদি আমরা রেভিটের
ইনসার্ট করি এবং সেখানে এই ক্যারেক্টারিস্টিক্স এই ফেনোটাইপটা এক্সপ্রেসড করতে চাই, তাহলেই এইটা ওই রেবিটটা ট্রান্সজেনিক রেবিট হবে। এটার জন্য আমাদের কিছু স্টেপ আছে। সো প্রথমে প্রমোটার করতে হবে এবং জিন সিলেক্ট করতে হবে, জিন ইনসার্ট করতে হবে, তারপরে জিনকে এক্সপ্রেসড করার সুযোগ দিতে হবে এবং ফাইনালি টার্মিনেট করতে হবে, রাইট? সো এগুলো একবারে মলিকুলার, এটা হয়তো এখন তোমার সম্ভব না। আমি যে 1 বছর কাটাইছিলাম কোরিয়াতে করোনাকালীন, এই একটা বছরে আমার এই তোমার আছে এই সিকোয়েন্স তোমার কোথায় মিউটেশন হয়েছে, কোথায় ভুল, কোথায় কারেকশন হওয়া উচিত, এগুলা করতে করতে আমার সময় লেগেছিল। কারণ ওই যে মাইক্রোবিয়াল যে আমরা জিন কিছু কিছু নোবেল মাইক্রোবস আইডেন্টিফাই করার ট্রাই করছিলাম, তো ওখানেই আমার মানে বেশ এই কাজগুলা খুব বেশি ঘামাইছিল আমাকে। তো এখন তোমাদের মাথায় ঢুকবে না এগুলা, যদি কেউ মাস্টার্স করতে আসো মলিকুলার কাজ করো, তখন হয়তো হবে যে প্রাইমার কিভাবে ডিজাইন করে, হ্যাঁ, প্রমোটার কিভাবে ফিক্স করে, এগুলো পরে আসবে। সো এটা আমরা বাদ দিচ্ছি। তবে মনে রাখো যে সার্টেন একটা জিন এটাকে এক জায়গায় ইনসার্ট করা যাবে, সেটা হতে পারে এমব্রায়োতে, হতে পারে ওভামে, হতে পারে এমব্রায়োনিক স্টেম সেলে ইনসার্ট করে সেটাকে মানে এক্সপ্রেস করা এবং একটা অ্যানিমাল তৈরি করা এইভাবে, রাইট? সো ইন্ট্রোডাকশন টু ফরেন জিন, আমি যেটা একটু আগে বললাম যে তুমি সাপোজ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রম এ শিপ অর গোট, ইউ ওয়ান্ট ইট টু বি এক্সপ্রেসড ইন দ্য রেবিট। সো ওই যে ক্যারেক্টারিস্টিক্স আছে শিপ এন্ড গোটের, এইটার জন্য রেসপন্সিবল যে জিন, সেইটার ডিজাইন তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই জিনটা সেই সিকোয়েন্সে তোমার হয়তো রেবিটের এমব্রায়োতে ইনসার্ট করতে হবে, তাহলে এটা সম্ভব। এটাকে বিভিন্ন ভাবে করা যায়। একটা প্রো নিউক্লিয়াই মাইক্রো ইনজেকশনের মাধ্যমে, সেটা নর্মালি হচ্ছে ওভামে করা হয় অথবা এমব্রায়োতে। আর একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল, নট ইউজিং ইভেন ওভাম বাট স্টেম সেল যদি হয় সেটার মাধ্যমেও করা সম্ভব। সো দ্যাটস হোয়াট ওয়াজ ডান ইন কেস অফ ডলি প্রোডাকশন। সো এখানে মাইক্রো ইনজেকশন মেথড এটাই ফলো করা হয়েছে। এখানে আর কিছুই না, ওই যে তোমার ডিজায়ার্ড যে জিন আছে এইটার যে সিকোয়েন্স আছে, এইটা জাস্ট একটা তোমার নিউক্লিয়াসের মধ্যে ইনসার্ট করা, রাইট? এমব্রায়োনিক স্টেম সেল, এমব্রায়োনিক, এটা সিমিলার। তোমার স্টেম সেল হচ্ছে তোমার কিছু সেল গ্রো করাতে হবে, রাইট? করায় ব্লাস্টোসিস ফেজ থেকে তোমার কিছুটা এমব্রায়োনিক ব্লাস্ট, যেটা এমব্রায়ো ব্লাস্ট, হ্যাঁ, কিছু এটা একটা সেলকে স্টেম সেল আমরা বলবো, এইটা তোমার টেক ইট আউট, রাইট, এন্ড ইনসার্ট সামহার এলস। আমরা মেথডে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না। তোমরা যদি একান্ত যারা যারা আসবে রিপোর্ট সেই কাজ করবো, ইভেন বাংলাদেশে আসলে এটা সম্ভব না, কেউই এই ধরনের কাজ করে না বাংলাদেশে, যেটা ডেভেলপ কান্ট্রিতে হয়। বাইরে যদি পিএইচডি করতে যাও তখন হয়তো সম্ভব, আদারওয়াইজ বাংলাদেশে এটা ইম্পসিবল, রাইট? সো এগুলা তাহলে আমরা সবগুলোই বাদ দিই আসলে। হ্যাঁ, আমরা যদি সাকসেসফুল প্রোডাকশনে করতে পারি, তারপরে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং হচ্ছে তোমার যে জিনটা করছো, তুমি ইনসার্ট করেছো, এইটাকে আবার ডিটেক্ট করতে হবে যে প্রডিউস হয়েছে, ফাইন অফস্প্রিং প্রডিউস হয়েছে থ্রু ট্রান্সজেনেসিস। এই অফস্প্রিংটা ডিএনএ টেস্ট করতে হবে তোমাকে। ডিএনএ সিকোয়েন্স করে দেখবা যে তোমার ডিজায়ার যে জিন তুমি ইনসার্ট করেছো সেটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস হয়েছে কিনা, সেটা আছে কিনা তার ডিএনএতে, রাইট? সেটাই অ্যাকচুয়ালি পিসিআর এর মাধ্যমে করা সম্ভব, যেটা আমার রুটিন ওয়ার্ক ছিল। অলমোস্ট সপ্তাহে কমপক্ষে 2 বার পিসিআর করতে হয়েছিল আর কি। সো মানে ডেজ আর কামিং যে তুমি যে ডিপার্টমেন্টেই যাও এই ধরনের মলিকুলার কাজ করতে হবে। সো ফার্দার দ্য অ্যানিমাল ব্রিডিং ইজ ডান টু অবটেইন দ্য ম্যাক্সিমাম এক্সপ্রেশন অফ দ্যাট স্পেসিফিক জিন। সো প্রথম যে ইয়েটা হচ্ছে মানে তোমার ট্রান্সজেনিক অ্যানিমালটা হয়েছে, এইটা একটাই। এরপরে তুমি আর ওই নর্মালি মলিকুলার প্রসেস ফলো করে আর ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করার দরকার নাই। সাপোজ তুমি একটা ট্রান্সজেনিক অ্যানিমাল, একটা রেবিট তৈরি করছো, একটা সার্টেন গোটের একটা সার্টেন ক্যারেক্টার তুমি এখানে নিয়ে আসতে সফল হয়েছো। এরপরে এই যে ট্রান্সজেনিক অ্যানিমালটা হয়েছে এইটারই তুমি ব্রিডিং করাও, তাহলে বাকি সবগুলাই ট্রান্সজেনিক ওই রেবিট তুমি তৈরি করবা আর কি। কারণ তোমার ডিজায়ার যে জিন আছে সেটা অলরেডি ইন দ্য
present already in the rabbit that you produced through transgenesis, right? এবং এখানটায় তোমার হোমোজাইগোসিটি হয়তো এক্সপ্রেশন বাড়াতে গেলে হোমোজাইগোসিটি বাড়াতে হবে, এটা একটা ব্রিডিং পলিসি আর ব্রিডিং এক্সপেরিমেন্ট, রাইট? তো এখানে আরেকটা কিছু দেওয়া হয়েছে, সেম যে প্রসেসগুলা বললাম, একটা ডিএনএ থেকে তুমি সার্টেন একটা জিন, এটা এমব্রায়োনিক স্টেম সেল, এটা তোমার মাইক্রো ইনজেকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি এমব্রায়োনিক স্টেম সেল ইনটু দ্য সেল মাস, যেটা ব্লাস্টোসিস, তোমার সেল গ্রোথ হয়েছিল, এখানেই তোমার সার্টেন যে টার্গেট যে জিন সেটা এখানে থাকবে, রাইট? সেই জিনের সিকোয়েন্সটা এখানে থাকবে, এইটাই তুমি এই ব্লাস্টোসিস যেখানে সেল গ্রো হচ্ছে এমব্রায়োনিক সেল এখানে দিলাম, রাইট? তাহলে এই জিনটা এখানে এক্সপ্রেস হবে অ্যাকচুয়ালি, রাইট? এবং সেইভাবেই তুমি একটা অ্যানিমাল তৈরি করবা, নাথিং। শুনতে অনেক সহজ শোনা যায়, বাট এটা করাটা অনেক কঠিন। ডলের ইতিহাস পড়লেই তোমরা বুঝবা যে কতটা কঠিন, রাইট? সো কিছু এক্সাম্পল নিয়ে আসছি। আমাদের কিছু সুপার ফিশ ট্রানজেনিক ওয়েতে ট্রানজেনেসিসের মাধ্যমে প্রডিউস হয়েছিল, যেটা তোমার গ্রোথ ইনহেন্স করেছে, সাইজ ইনহেন্স করেছে, রাইট? সেমন ফিশ ওয়ান অফ দ্য এক্সাম্পল। সব সেমন না, বাট কিছু সেমন ট্রানজেনেসিসের মাধ্যমে করা, রাইট? আরো কিছু গ্লোফিশ, তারপরে অ্যাকোরিয়ামে কালারফুল কিছু কিছু ফিশ আছে, এগুলা মাউস করা হয়েছে, অনকো মাউস। এরপরে মিনিপিগের নাম কখনো তোমার শোনো নাই? মিনিপিগ হচ্ছে ডেনমার্ক ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পিগ প্রডিউসিং কান্ট্রি, এবং তারা ট্রান্সজেনিক ওয়েতে মিনিপিগ তৈরি করেছে, যেটা হিউম্যান ফার্মাকোলজি এই অলমোস্ট সব ডিজিজ ফ্রি, রাইট? এবং এটা আমি দেখেছিলাম যে এখানে যে ওই মেইনটেইন করা হয়, এই রুমটাও তোমার কি বলি অ্যাসেপটিক এয়ার ফ্লো করা হয় তাদের রেসপিরেশনের জন্য, এতটা এক্সপেন্সিভ ওয়েতে তৈরি করা হয়। দিস ইজ বিকজ অফ দ্য হিউম্যান ওয়েলফেয়ার থিঙ্কিং থেকে, হিউম্যানের বিভিন্ন ড্রাগ টেস্ট করার জন্য, রাইট, ট্রায়াল দেওয়ার জন্য এই পিগটা মোস্টলি ইউজ করা হয় আর কি, মিনি পিগ নাম এইটা। এরপরে আমাদের এই যে পিগের এক্সাম্পল আসছে এখানটায়। এরপরে পিগ আরো কিছু হয়েছে যে অর্গান ট্রান্সপ্লান্ট, হিউম্যানের কিছু অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য কিছু ট্রান্সজেনিক পিগ তৈরি করা হয়েছিল। সেগুলোর মধ্যে এই এক্সপেরিমেন্ট গুলা সাকসেসফুলি এখনো চলছে আর কি, এবং কিছু টু সাম এক্সটেন্ট দেয়ার মানে দ্য এক্সপেরিমেন্টস আর সাকসেসফুল, রাইট? এরপরে আরো মজার বিষয় হচ্ছে কিছু কিছু ট্রান্সজেনিক গোট তৈরি করা হয়েছে ইন দ্য রিসেন্ট টাইম, যেগুলাতে হিউম্যান ব্রেস্ট মিল্কের মনোলোগাস তৈরি করার জন্য কিছু ট্রান্সজেনিক গোট তৈরি করা হয়েছিল। আমি জানি না এটা ফার্দার আর ফলো আপ করতে পারিনি কতটুকু মানে সফল, এটা হয়েছে আর কি। কিছু ট্রান্সজেনিক ক্যাটেলও হয়েছে, যেটা ল্যাক্টোফেরিন, আয়রন রিচ কিছু কম্পোনেন্ট মিল্কের, এগুলাকে মডিফাইড ওয়েতে প্রেজেন্ট করা অথবা প্রডিউস করার জন্য কিছু ট্রান্সজেনেসিস করা হয়েছিল ক্যাটেলের। এতটুকুই মোটামুটি কিছু এক্সাম্পল জাস্ট যদি লিস্ট আউট করতে পারো। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে লাইভস্টকে কি কি হয়েছে, রাইট, ট্রান্সজেনিক অ্যানিমালস, ইম্পর্টেন্স কি আসলে আমি খুব সুপারফিশিয়ালি পড়ি, মেডিকেল ইম্পর্টেন্স, যেটা কিছু কিছু আমি বললাম, যে ফার্মাসিউটিক্যাল, যে ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিমেন্ট ফর হিউম্যান ওয়েলফেয়ার ডিজিজ মডেল রান করানো, রাইট? বায়োরিয়েক্টর ফর ফার্মাসিউটিক্যালস। বায়োরিয়েক্টর বলতে সাপোজ একটা ফরেন অ্যান্টিবডি তুমি রিলিজ করলে ফর এ সার্টেন পারপাস, এইটার মানে রিয়াকশন কিরকম হতে পারে তোমার ফিজিওলজিতে, তোমার এন্ডোক্রাইন সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তো বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আসলে যখন সরাসরি হিউম্যানে অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে যেসব ট্রায়াল করা হয়, এই ট্রায়ালগুলো অ্যাকচুয়ালি ট্রান্সজেনিক অ্যানিমালের মধ্যে করা ডিজায়ারেবল, কারণ এখানটায় আমাদের যে জিনোমিক ফিচার অফ দিস ট্রান্সজেনিক অ্যানিমাল, এটা অনেকটা নোন এবং ডিজায়ার্ড ওয়েতে তৈরি করা, রাইট? এগ্রিকালচারে আমাদের ডিজিজ রেজিস্ট্যান্ট অ্যানিমাল তৈরি করা চেষ্টা চলছে ট্রান্সজেনিক ওয়েতে, এবং ইমপ্রুভিং দ্য কোয়ালিটি and quantity of milk, meat, egg and wool production. So আমি জানি না কতটুকু আসছে, বাট মিটের জন্য কিছু এক্সপেরিমেন্ট হয়েছিল,
ট্রান্সজেনেসিস ওয়েতে, যদি অতটা সফল না। এরপরে ইন্ডাস্ট্রিয়াল কিছু ইম্পর্টেন্স আছে, টক্সিসিটি, সেন্সিটিভিটি, কেমিক্যালস। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, স্যার কি কথা বলতেছে? এই শোনা যায়? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে কিছু ইম্পর্টেন্স দেওয়া আছে। আমার ইন্টারনেট অ্যাকচুয়ালি আনস্টেবল একটু। এরপর রিসেন্ট ট্রেন্ড, যেটা একটু আগেই বলেছিলাম যে রিসেন্ট ডেভেলপমেন্ট, এটা 2012 দিকে একটা রিপোর্ট, যে ট্রান্সজেনিক গোট ইঞ্জিনিয়ার টু প্রডিউস হিউম্যান ব্রেস্ট মিল্ক, রাইট? এইটা একটা। আর তো ব্রেস্ট ক্যান্সার এবং মেমারি গ্ল্যান্ড টিউমার টেস্ট করার জন্য, এটার কজ আইডেন্টিফাই করা এবং এটার মানে রিমিডি ডেভেলপ করার জন্য অ্যাকচুয়ালি বায়োলিমিনেসেন্ট ট্রানজেনিক মাউস মডেল ইউজ করা হয়েছে একটা স্টাডিতে, যেটা মেমারি গ্ল্যান্ডের টিউমার ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটার কিছুটা এক্সপ্লানেশন নিয়ে আসছে, এবং সাবসিকুয়েন্টলি ব্রেস্ট ক্যান্সার, রাইট? সো এই রিসেন্ট হচ্ছে এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে ট্রান্সজেনিক অ্যানিমালের মধ্যে, রাইট? সো আমাদের ক্যাটলে কিছু ট্রান্সজেনিক অ্যানিমাল ক্যাটলের মধ্যে হয়েছে, সেটা তোমরা দেখো এখানে হিউম্যানের জিন, এই আমরা ইনসার্ট করেছি, সেইখান থেকে ক্যাটল প্রডিউস হয়েছে এবং সেখান থেকে ব্রিডিং এর মাধ্যমে আমরা, সো এটা একটা মানে জাস্ট একটা সর্ট অফ আউটলাইন বা ফ্লো ডায়াগ্রাম। আমরা এখানে যত ইফোর্ট দরকার, বছরের পর বছর ইফোর্ট এখানে দরকার হবে, আমরা কিন্তু খুব সিম্পলি লিখে ফেললাম। বিষয়টা আসলে রিয়েলিটি তা না, বাট স্টিল উই হ্যাভ টু গো থ্রু দ্য সিস্টেম, গেট টু নো দ্য সিস্টেম। সো লাইভস্টকে এখন অনেক কাজ আছে ট্রান্সজেনেসিস নিয়ে, ট্রান্সজেনিক ক্যাটল, ট্রান্সজেনিক গোট, এবং নকআউট কিছু জিন, যেটা আগেই বলেছি তোমাদেরকে, যে আমরা শুধু জিন ইনসার্টই করতে চাই না, কিছু জিন আমরা আউটও করতে চাই সেম ওয়েতে, এত কিছু দেখতে হবে না। সো এখান থেকে সাপোজ কোয়েশ্চেন এরকম হবে যে হোয়াট ইজ ট্রান্সজেনেসিস, হোয়াট ইজ ট্রান্সজেনিক অ্যানিমাল, অথবা ডিফাইন ট্রান্সজেনেসিস, ট্রান্সজেনিক অ্যানিমাল, and what are the importance of transgenic animal production in livestock industry, right? So cloning, তোমরা জানো ক্লোনিং করব? স্যার ওই যে আপনার এখানে স্টেপ গুলো ওইভাবে অতটা ইম্পর্টেন্ট না, তাই না স্যার? এই স্টেপ গুলো আসলে আমরা যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের নাই, এবং আমরা কোথাও করতেও পারবো না বাংলাদেশি কনটেক্সটে, সো কারো যদি লাইফে দরকার হয় কখনো কি বলি হায়ার স্টাডিতে অথবা ডেভেলপ কান্ট্রিতে, তোমরা তখন বাইরে দেখে নিও, সমস্যা নেই। বাট একটু মানে এখনকার জন্য জাস্ট তোমার সেন্স ডেভেলপ করার জন্য একবার দুইবার একটু পড়ো যে কিভাবে হয় আসলে। So cloning, another important biotechnological tool, যেটা আমরা ল্যাবে বসে বসে সুন্দর করে ডিজাইন করতে পারি, right? So animal cloning is an assisted reproductive technology similar to the artificial insemination, embryo transfer, and in vitro fertilization. The current technique used for animal cloning is somatic cell nuclear transfer, right? So কেন ক্লোনিং, এটা আমরা সবার শেষে দেখব ক্লোনিং এবং ট্রান্সজেনিক অ্যানিমালের মধ্যে ডিফারেন্সটা কোথায়, রাইট? এখন শুনে অলমোস্ট মনে হচ্ছে যে সেম, there is certain differences, আমরা সেটা পরে দেখতেছি, রাইট? So cloning can reproducing a genetically identical offspring. তোমরা এটা শুনেছো কিনা? হিউম্যান ক্লোনিং মানে এমবার্গো দিয়ে রেখেছে সবাই, হিউম্যান ক্লোনিং করা যাবে না, এটা জানো কেন? স্যার এটা হলো আসলে ওই যে মানে এইগুলো তো স্যার ওই যে তাহলে মানুষ এটা করা মানে অনেকটা রেস্ট্রিক্টেড স্যার, এগুলো আমি জানি। এটা
অন্য কারো ধারণা আছে কেন এটা এটা পড়ার তাহলে বিষয় না? সেম মানুষ হয়ে গেলে স্যার, সেম মানুষ হয়ে গেলে তো তখন ক্রাইম গুলো তো আইডেন্টিফাই করতে ঝামেলা হবে। ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। সো ক্লোনিং ট্রান্সজেনিক অ্যানিমালের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা একটা সার্টেন জিন ইনসার্ট অথবা ডিলিট করে আমরা একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স আইদার আমরা এক্সপ্রেস করতে চাই অথবা ডিলিট করতে চাই, সার্টেন বাইস, রাইট? আর ক্লোনিং এর ক্ষেত্রে এটা অনেক আইডেন্টিক্যাল টুইন, যেরকম একটা অ্যানিমাল স্টেম সেল থেকে মানে নিউক্লিয়ার ট্রান্সফারের মাধ্যমে আরেকটা অ্যানিমাল তৈরি করলাম, which will be very much identical to the origin stem cell, right? So এটাতে অ্যানিমালের ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও হিউম্যানের ক্ষেত্রে অবশ্যই there is going to be a huge problem, right? Therefore there is a embargo এবং অনেকটা লং লাস্টিং এমবার্গো অন হিউম্যান ক্লোনিং, বাট এটা টার্গেট হচ্ছে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অফস্প্রিং তৈরি করা। যেমন একটা কাউস যদি সাপোজ হঠাৎ করে ফ্রিজিয়ান কাউস দিনে 40 লিটার দুধ উৎপাদন করে, রাইট? তাহলে 300 দিন তোমার হচ্ছে ল্যাকটেশন লেন্থ, তাহলে এটা 12,000 লিটার দুধ উৎপাদন করবে 300 দিনে এক সিঙ্গেল ল্যাকটেশনে, যেটা which is going to be a very record, right? কারণ এখন পর্যন্ত 10,000 পর্যন্ত লিটার পর্যন্ত দুধ মানে রেকর্ড হয়েছে ডেনমার্কে এবং ইউএসএ তে। সো 12,000 যদি প্রডিউস করে এবং এই অ্যানিমাল যদি আমরা পাই, এখান থেকে আমরা ক্লোনিং করতে চাইবো, মানে পরের অ্যানিমালটা যেটা ক্লোনড অ্যানিমাল সেটা এক্স্যাক্টলি উইদাউট হ্যাভিং এনি রিস্ক শি ইজ অলসো গোয়িং টু গেট গিভ আস 12,000 লিটার্স অফ মিল্ক পার ল্যাকটেশন, রাইট? সো এটাই হচ্ছে ক্লোনিং এর অবজেক্টিভ, reproducing a genetically identical offspring. So first attempt অবশ্যই মানে হিউম্যান ক্লোনিং এ শুরু হয়েছিল, but it ultimately it ended up with the production of Dolly, right? In the Rosalind Institute in the Scotland, right? So এটা একটা মানে হিউজ সাকসেস at that time এবং এটা দিয়েই ক্লোনিং এর এক্সপ্লোরেশন শুরু হয়, রাইট? ডলির পরের ফেট জানো? ডলি কি করা হয়েছে? ডলি তো স্যার পরে মারা যায়। মারা গেছে? স্যার একটা 14 ফেব্রুয়ারি তারিখটা মারা যায়। ও এই দিনে মারা গেছে? স্যার ডলি মারা গেছে স্যার। 14 ফেব্রুয়ারিতে মারা গেছে? হ্যাঁ স্যার, আমি এটা দেখছিলাম। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। So এটা first cloning. So Dolly is not a transgenic animal; it's a cloned animals, right? So এটা কিভাবে করা যায়? The following 3 steps or 3 types of cloning technology will be easy available normally. একটা হচ্ছে recombinant DNA technology অথবা DNA cloning, এটা reproductive cloning, আর একটা হচ্ছে therapeutic cloning. So আমাদের যদি ক্লোনিং করতেই হয় তাহলে টার্গেট হবে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, তাই না? সো ডলি, although it's a cloning, but the first mammal to be cloned from the adult DNA was put down by the lethal injection, right? So মারা গিয়েছে, আমি এই জন্য জিজ্ঞেস করলাম। 14 ফেব্রুয়ারি ঠিক আছে, 97 দিকে হয়েছে, আর 2003 তাকে মেরে ফেলা হয়েছে, অ্যাকচুয়ালি মারা যায়নি, তোমরা যা দেখেছো সেটা। আমি সরি, I couldn't find the M&M in your Apple Music. সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইভস্টক ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ক্লোনড সাকসেসফুল ক্লোনড ফার্ম অ্যানিমালস, রাইট? স্যার ক্লোনের ক্ষেত্রে স্যার হুবহু স্যার 100% ক্যারেক্টার এবং বিহেভিয়ার কি সেম থাকবে স্যার? এটা মানে yes, this is said to be same and it's supposed to be same. The cloning technology indicates that. এবং ক্লোনিং যেহেতু অত র্যান্ডমলি এখনো হয় নাই, সেহেতু ফার্দার আর এক্সপেরিমেন্ট করা হয়নি। আমি জানি না কেন এই যে লিথাল ইনজেকশন প্রয়োগ করে কেন পুট ডাউন করেছে। হয়তো ওই যে ভদ্রলোক ছিল উনি আর চায় নাই যে ফার্দার এই ডলির স্টেম সেল নিয়ে আবার অ্যানালাইসিস হোক। আমি জানি না হোয়াট ওয়াজ দ্য মোটিভ, বাট ডলি মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল কোনো কারণে, রাইট? একটা বিষয় স্যার, যে উন্নত বিশ্বে যারা হাই প্রোফাইলের লোক স্যার, সে যদি মারা যায় তার
ক্লোনিং করে তো তারা স্যার সেম মানুষটারে বানাইতে পারতেছে স্যার। এক্ষেত্রে তো তার হিসেবে অনেকদিন তারে আরো বাঁচায় রাখা সম্ভব। সায়েন্স তাই বলে, কিন্তু আমি জানি না রিয়েলিটি আসলে সেটি হওয়া সম্ভব কিনা, আমি জানি না। কারণ এটাই যদি পারমিট করতো ওয়ার্ল্ড, তাহলে স্টিফেন হকিংস কিছুদিন আগে বিদায় নিয়েছে। বেচারা অনেক কিছু করে গেছে, খালি নোবেলটা পায় নাই। সো ক্লোন করে আর এক স্টিফেন হকিংকে নিয়ে আসতাম, নোবেল না পাওয়া পর্যন্ত সে বেঁচে থাকতো, তাই না? কিন্তু সামহাও দেয়ার ইজ এ কন্ট্রোভার্সি, ঠিক আছে? এবং সায়েন্টিস্টরা যা বলে, আমি মনে করি যে দেয়ার ইজ এ স্পন্টেনিয়াস মিউটেশন ইন দ্য জিনোমিক লেভেল, রাইট? সো ক্লোনিং করেও যেটা হচ্ছে, আমি জানি না এটা 100% আইডেন্টিক্যাল হবে কিনা, বাট সায়েন্স এখনো বলে 100% আইডেন্টিক্যাল হবে। হ্যাঁ, সো হয়তো জেনেটিক মেকআপ ঠিক থাকবে, কিন্তু তার সিকোয়েন্স এবং তার জিন এক্সপ্রেশন, এটার মধ্যে কিছু ডিফারেন্স আসতে পারে। কারণ অলওয়েজ দেয়ার ইজ এ স্পন্টেনিয়াস মিউটেশন, ইভেন ডিউরিং দ্য ডিএনএ রিপেয়ার there can be a modification of a certain part of the DNA, right? So it is একবারে তোমার at the beginning হচ্ছে শুধু তা না, এটা তোমরা তো জানো ডিএনএ মানে অল দ্য টাইম রিপেয়ার হয়, ডিএনএ নষ্ট হচ্ছে আবার রিপেয়ার হচ্ছে, রাইট? এই সময়ে মডিফিকেশন হতে পারে, কিছু মিউটেশন ঘটতে পারে। দেয়ারফর আমি জানি না এটা এরকম এক্সপেরিমেন্ট আসলেই হওয়া উচিত, বাট যেহেতু মানে ক্লোনিং এর প্রোডাকশনই মানে অনেক এক্সপেন্সিভ এবং অনেক টেকনোলজিক্যাল স্কিল দরকার, সাকসেস রেটও মানে খুব মানে ট্রাবলসাম, দেয়ারফর ওই পর্যন্ত আমরা যেতে পারি না অ্যাকচুয়ালি, যে হোয়াট ইজ বিং সেড ওয়েদার ইট ইজ ট্রু অর নট, রাইট? মানে যেটা বলা হচ্ছে যে 100% আইডেন্টিক্যাল হবে, সেটাই অ্যাকচুয়ালি ট্রু কিনা সেই স্টেজ পর্যন্ত এখন যাওয়া যায়নি, ঠিক আছে? সেখানে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, ডলির প্রোডাকশন নিয়ে কিছু কথা বলা হয়েছে, রাইট? আমি জানি না যদি ক্লোনিং থেকে আসে তাহলে হয়তো একটা শর্ট নোট লাইক 4 মার্কস, ওকে? সো এই 4 মার্কস আনসার করার জন্য তোমরা যা করা উচিত তাই করলেই এনাফ। আমি মনে করি যে ডেফিনিশন দেওয়ার পর, রাইট, এরকম একটা ডায়াগ্রাম দিয়ে ক্লোনিং এর অ্যাপ্লিকেশন ইন লাইভস্টক ইন্ডাস্ট্রি, যেটা অ্যাডভান্টেজে দিয়ে আসছি, মানে লিস্ট করেছি, এতটুকু করলেই মনে হয় যে একটা 4 মার্কসের আনসার হয়ে যাবে তোমাদের। কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যার কারণে এই সব টেকনোলজি এখন পর্যন্ত এক্সপ্লোর করে নেই এভাবে। তার মধ্যে একটা এক্সপেন্সিভ, এখনো কোশ্চেন আছে যে যেটা ক্লোনড অ্যানিমাল হবে সেটা নর্মাল হবে কিনা, এবং বাবুর যেটা কোশ্চেন করেছে ভেরি মানে ইন্টেলেকচুয়াল কোশ্চেন, যে যেটা বললো আইডেন্টিক্যাল হবে অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল হবে কিনা। হয়তো ফেনোটাইপিক্যালি আইডেন্টিক্যাল মানে সিমস টু বি আইডেন্টিক্যাল, বাট জিনোটাইপিক্যালি দে আর মে নট বি আইডেন্টিক্যাল, দে মে নট বি, রাইট? সো দিস ইজ এ বিগ কোশ্চেন অ্যাকচুয়ালি। তারপরে টেক মেনি টাইমস, অবশ্যই অনেক অ্যাটেম্প্ট দরকার, হ্যাঁ, এবং ডেঞ্জারাস টু হিউম্যান, যেটা বললাম। স্যার ফেনোটাইপিক্যাল হলে তো স্যার সমস্যা, যদি স্যার ছেলে যদি স্যার পিতার মতো হয়ে যায়, মা আর মেয়ে যদি মায়ের মতো হয়ে যায়, তাহলে তো স্যার সমস্যা না। এত ডিপে যাও কেন, এত সিরিয়াস চিন্তা করবে না, হ্যাঁ? অবশ্যই তো সমস্যা, যার কারণে তো আমরা মানে এটা স্টপ করা, তাই না? আচ্ছা, এইখানটায় আমি মানে মোটামুটি আমার নতুন যেসব কথা বলার প্ল্যান ছিল সেটার লাস্ট স্লাইড এটা। এইখানে আমি জাস্ট মানে আই এম নট গোয়িং থ্রু ইট, এখানে শুধু দেওয়া আছে ডিফারেন্স কয়েকটা, ক্লোনিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ার্ড অ্যানিমালস, যেটা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমালস। এই পার্থক্য একটু তোমরা দেখে নিবা। এখন আমি স্টপ করতেছি স্লাইড। সৌমি আছে আমাদের সাথে? জি স্যার। এরপরে আইডি নাম্বার হচ্ছে 63 আছো? यस স্যার। আমি জাস্ট চেক করতেছি কেউ কি ঘুমাই গেছে। সো স্লাইড দেখা যায়? না স্যার। দেখা যাচ্ছে না স্যার। কি দেখা যায় না? না স্যার দেখা যাচ্ছে না স্যার। জিমু? জি স্যার। তুমি আছো? ঘুমাও নাই? জি স্যার আছি স্যার। না স্যার। তুমি সত্য কথা বলো, স্লাইড দেখা যায়?
না স্যার স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, স্লাইড দেখা যায় না, ভালো কথা। একটা পারপাসে আমি স্লাইড অফ করেছি। এখন তোমাদেরকে আউটলাইন দেব যে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ঠিক আছে? তার আগে একটা জিজ্ঞাসা, মহসিনকে আমি যেভাবে সেট করে দিয়েছিলাম ওইভাবে সেট করে তুমি জমা দিয়েছো এতে, ফটোকপিতে নাকি জমা না দাও নাই? স্যার এখনো ফটোকপিতে জমা দেয়নি স্যার। দাও নাই? ওই লেখা আছে স্যার। স্যার ওটা তো আমাদের কাছে অনেক সিটই আছে। আমি চাচ্ছিলাম যেগুলো আমরা নেয়নি ওইগুলা স্যার শুধুমাত্র দিতে, নাহলে দেখা গেল অতগুলো সিট দিতে গেলে আমাদের স্যার এখনো 100-150 টাকা খরচ হবে, এই জন্য মূলত দেয়নি। সবাইকে বলছিলাম স্যার আছে 100-150 টাকা কি রিভিউ খুব ক্লাস বেশি? নিই তারপরে কাজ হবে। 100-150 টাকা খুব বেশি। এখন তোমরা যদি স্যার এটা না এটা নাও তাহলে রিপিটেবল আমাদের আগের বার। তাহলে আমার মনে হয় যে কিছু মিস হয়ে যেতে পারে আনইনটেনশনালি, ঠিক আছে? আর আপনি যদি সফট কপি গুলো আমাদের দিয়ে দিতেন। সফট কপি দিয়ে দিয়েছি তো। সফট কপিতে প্রবলেম আছে তো। সফট কপিতে তোমরা মোবাইল দেখে দেখে লাগো, অনেকের কাছে নাকি 2টা-3টা করে মোবাইল থাকে, রাইট? মোবাইল জমা দিয়ে মোবাইল জমা নেবো কিরে ভাই? মোবাইল তো জমা নিয়েছি গত সেমিস্টার, এরপরও নাকি 2 নম্বর মোবাইল বের করে দেখে, তাহলে কেমনি সম্ভব? সফট কপিও দেয়া আছে, হুম, সেটাও ফলো করতে পারো। বাট অবশ্য যদি আমি সুস্থ থাকি তাহলে 8 তারিখে আমি আসতেছি। পরীক্ষা অবশ্যই পরীক্ষার মতোই হবে। আমি দেখতে চাই যে মোবাইল কে ইউজ করে। সফট কপিও দেয়া আছে, সমস্যা নেই। সো এখন কোশ্চেন হবে 7টা, ওকে? জি স্যার। আনসার করতে হবে 5টা। একটা কোশ্চেন কম্পালসারি থাকবে, দেব? না স্যার। না থাকলেই ভালো হয় স্যার। স্যার মেয়েদের কোনো কথা আছে? কম্পালসারি কোশ্চেনের সমস্যা আছে? কম্পালসারি স্যার কোশ্চেনের মার্কস বেশি। কম্পালসারি না থাকলেই ভালো হয় স্যার। দরকার নেই স্যার। সিআর বলছে কম্পালসারি দেওয়ার দরকার নাই। জি স্যার। সোনালি, ঠিক আছে, তোমার অনারে দিলাম না, কেটে দিলাম কম্পালসারি কোশ্চেন। সো কোশ্চেন থাকবে 7টা, ABC এই রিলেটেড কোশ্চেন, মোটামুটি ভাবে সহজ কোশ্চেন, ওকে? সো তোমাদের স্টাস এন্ড স্টাস সিনক্রোনাইজেশন, এমব্রাই ট্রান্সফার, এখান থেকে মোটামুটি 12-15 মার্কসের কোশ্চেন হবে, ওকে? এরপরে সিমেন্ট প্রসেসিং, ইভালুয়েশন, AI, এখান থেকে মোটামুটি একটা ফুল কোশ্চেন থাকতে পারে। এরপরে থাকবে আছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা আমি খুব বেশি করে তোমাদের কাছে বলেছিলাম, ইভেন হ্যাভিং দ্য এক্সাম্পল অফ হিউম্যান ইনভিট্রো ফার্টিলাইজেশন, দ্যাট মিন অভাম পিক আপ। এই রিলেটেড এই পার্টটা মনে হয় ম্যাডাম একটু দেখিয়ে পড়ানোর কথা। এই পার্ট থেকে একটা ফুল কোশ্চেন থাকবে, রাইট? ক্রায়ো প্রিজার্ভেশন থেকে মোটামুটি হাফ কোশ্চেন, লাইক 6 মার্কস ইকুইভ্যালেন্ট অর মোর অর লেস, সামথিং লাইক দিস। এরপরে এমব্রায়ো ট্রান্সফার যে সাপোর্টিং তোমার ম্যানেজমেন্ট, হ্যাঁ, গুলো দরকার, সেগুলো নিয়ে একটা ফুল কোশ্চেন। এমব্রায়ো ট্রান্সফার সাপোর্টিং ম্যানেজমেন্ট বলতে এমব্রায়ো ট্রান্সফার করার আগে তোমাকে সুপারভুলেশন করতে হবে, এটা একটা সাপোর্টিং ম্যানেজমেন্ট। এরপরে তোমাকে ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট রেডি করতে হবে, সেটা সাপোর্টিং ম্যানেজমেন্ট। এই টাইপের যত ম্যানেজমেন্ট এমব্রায়ো ট্রান্সফার যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো দেখবে 7-8টা স্টেপ আছে। শুধু এমব্রায়ো ট্রান্সফার ইটসেলফ, এই স্টেপটা বাদ দিয়ে আসে সামনে পিছনে যতগুলো স্টেপ আছে সবগুলো আছে সাপোর্টিং ম্যানেজমেন্ট ফর এমব্রায়ো ট্রান্সফার। সো এখান থেকে একটা কোশ্চেন হবে এবং একটা শর্ট নোট থাকবে। এই হচ্ছে 7টা কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই? এখন অন্য কোনো কথা বলতে হবে? ট্রান্সজেনিক অ্যানিমেল নিয়ে যে বল, ওই সময় তো স্যার কোথায়? স্যার আপনি তো ট্রানজেনিক অ্যানিমাল যেটা স্লাইডটা পড়ালেন ওইখান থেকে বললেন তো যে হোয়াট ইজ ট্রানজেনেসিস এন্ড ইম্পর্টেন্স। সেখান থেকে কোশ্চেন থাকবে। এখন আমি মানে 7টাই বললাম 2-3 বাক্যে 7টা কোশ্চেন ও বলেছি, মনে তো হয় না। না স্যার তা তো বলেন। স্যার 7টে বলেছেন স্যার। হ্যাঁ, মানে
চারটা মানে যদি পড়ো তোমরা অবশ্যই 5টা কোশ্চেন পাবা, তোমরা পাস সবাই। 7টা তো দরকার নাই। না স্যার দরকার তো আছে স্যার। অন্যান্য স্যার সাবজেক্ট আপনি এমনিতে স্যার সাজেশন দেওয়ার সময় সহজ ভাবেই আমাদের বলেন, কিন্তু স্যার পরীক্ষার হলে আপনার প্রশ্ন দেখলে মাথা ঘোরায় পড়ে যায়। আজকে কোশ্চেন কি খুব কঠিন হয়েছিল? না স্যার, এর আগে একবার স্যার আপনি ওই যে 3-2 তে মনে হয় স্যার, পরীক্ষার হলে সবাই কান্নাকাটি অবস্থা আধা ঘন্টা ধরে। কিন্তু আমি যখন এক্সপ্লেইন করেছি তারপরে কি কোনো কিছু আমার পড়ানোর বাইরে গেছিল? মনে হয় না। খালি তোমাদের জি একটু স্যার, আমরা মাথায় চাইলে স্যার চিন্তা করতে হবে আবারও যে হোয়াট হ্যাজ বিন আস্কড। আচ্ছা গুড। তুমি কত 52 আইডি তাই না? নোট 29। আর কারো কোনো কথা, কোনো জিজ্ঞাসা? স্যার কোশ্চেন তো স্যার যে ম্যাম আর আপনার পার্ট মিলে হয়েছে, ম্যামও আমাদেরকে কয়েকটা ক্লাস নিয়েছিলেন সেখানে। কয়টা ক্লাস নিয়েছে ম্যাম? ম্যাম 3টা। তাহলে বুঝো আমি কেন অল্প করে বললাম। 7 কোশ্চেন আমার পার্ট থেকে তো হওয়ার কথা না, তাই না? স্যার কিন্তু দেখা গেছে কি আপনার তোমাদের তো চালাক হতে হবে। আপনার আর ম্যামের পার্ট অনেকগুলো সিমিলার আছে, যেমন ম্যামও মোটামুটি এমব্রিও ট্রান্সফার বা এগুলো তো উনি এমফাসিস দিয়েছিলেন। আচ্ছা গুড গুড। আর কেউ কোনো অবজারভেশন আর কারো? উনিও ক্রাপ রিজার্ভেশনটা করেছিলেন, সেক্সিং অফ এমব্রিও করেছিলেন। ম্যাডাম কি বলেছে কিছু উনি রিভিউ ক্লাস নেবে কিনা? সিআরএরা তো কিছু বললো না। সিআরএ কি যোগাযোগ না করেছিল স্যার, আপনার সাথে? ওরকম কিছু বলেনি ম্যাম। তোরা কি জিজ্ঞেস করেছিলি আমাকে? আচ্ছা, এখন পর্যন্ত আমাদের সাথে আছে 48। হাবিবা আছে দেখি। হাবিবা ঘুমায় না এখনো? না হাবিবা, স্যার, আসি স্যার। আচ্ছা ভেরি গুড। আই এম হ্যাপি যে তুমি আছো। কি কোশ্চেনের উপর কোশ্চেন, আদার কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের 4-1 এর ফাইনালের রেজাল্ট হবে স্যার কবে? এটা ফেব্রুয়ারির মধ্যেই চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। স্যার আর এখানে স্যার আমাদের তো স্যার ল্যাবও সেম দিনেই হবে। স্যার ল্যাব নিয়ে একটু কিছু বলতেন। আচ্ছা ল্যাব নিয়ে, ল্যাবের কি পরীক্ষা নিয়েছি না তোমাদের? মিড টার্মও নেই নাই? স্যার না, ল্যাবের মিড টার্ম নেননি। আচ্ছা, আজকে তো অনেক রাত হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাকে বাসায় ফিরতে হবে। আজকে আর না, আমি ল্যাবের কিছু ভিডিও আমি নিজে দেখে লিংক সেভ করে রেখেছিলাম, এগুলো আমি কালকে তোমাদেরকে দিয়ে দেবো এট সাম পয়েন্ট, রাইট? সো কিছুই না, আমাদের এই যে সিমেন্ট কালেকশন, এরপরে সিমেন্ট প্রসেসিং, এমব্রায়ো ট্রান্সফার, রাইট, যেগুলো আমরা থিওরিটিক্যাল পড়েছিলাম, এগুলাই অ্যাকচুয়ালি ল্যাবের মানে তোমার সিলেবাসে এগুলাই প্র্যাকটিক্যালি করা, যেটা বাংলাদেশে শুধুমাত্র সিমেন্ট কালেকশন এবং প্রসেসিং ছাড়া অন্য কিছু করা সম্ভব না, রাইট? এবং বিএতে যে প্রজেক্ট চলছে এটা নট ফর দ্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, এটা সব পিএইচডি ছাত্ররা এগুলা কন্ডাক্ট করে। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এট বেস্ট একটা দিন হয়তো দেখতে পারে, কিন্তু কোনো কিছু হ্যান্ডেল করতে পারবে না। বিষয়গুলো এরকমই মানে হাইলি সফিস্টিকেটেড এবং খুব অ্যাডভান্স, যেটা তোমাদেরকে এত সকালে দেওয়া উচিত হয়নি। আমাদের ফরিদি বাড়ি ম্যাডাম, ওনাকে ইনভাইট করছিলাম, উনি এই কমেন্টটা করছিল যে আন্ডার গ্রাজুয়েটে এত অ্যাডভান্স কেন দিয়েছো তোমরা, রাইট? তো যাই হোক, খুব অ্যাডভান্সে যাওয়ার আমাদের সুযোগ কম। স্যার আমাদের সিলেবাসটা আসলে অনেক স্ট্যান্ডার্ড। এটা এই বাওতে যেমন আমরা এই সেমিস্টারে ফরেনসিক মেডিসিন পড়তেছি, তো বাওয়ের একটা স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, তো তারা বলতেছে কি যে আমাদের সিলেবাস অনেক মান্যতামূলক, এখানে ফরেনসিক মেডিসিন নেই, কিন্তু আমাদের তো আছে। যাই হোক, এটা আমরা ওই সেকেন্ড স্টেপে শাহিলাম স্যার আসার পর আমি শরীফ এবং শাহিলাম স্যার মিলে বসে সিবাসু, বিএইউ, শেরে বাংলা এরকম 3-4টে ইউনিভার্সিটি করে আমরা মোটামুটি ভাবে অনেক পরিশ্রম হয়েছিল। বিশেষ করে ওই বুড়া মানুষটা এত পরিশ্রম করেছে, আমি এখনো মনে পড়ে রাত জেগে জেগে উনি লিখেছে এগুলা, আচ্ছা।
তো যাই হোক মোটামুটি ভাবে মানে আমি পজিটিভ রেসপন্স পাইছি অ্যাবাউট ইউর সিলেবাস, কিন্তু আমাদের সেই ফেসিলিটিস নাই, ইভেন বাংলাদেশে এইসব ফেসিলিটিস নাই ইনফ্যাক্ট। সো থিওরিটিক্যাল যা পড়িয়েছিলাম, যে বললাম যে ডেইরি টেকনোলজি যেভাবে যে স্টাইলে নিয়েছিলাম না, যে সেম জিনিস, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যাবে হচ্ছে ইয়েতে, ল্যাবে, রাইট? সো এইখানটায় মোস্ট ইম্পর্টেন্টলি যেমন এআই করতে তোমার কি কি জিনিস দরকার হবে, তুমি কিভাবে এআইটা করবা, প্রসেসটা কি, হ্যাঁ, এই সব যাবে হচ্ছে তোমার এমব্রায়ো, সরি, ল্যাব পার্টে, রাইট? যেমন এমব্রায়ো ট্রান্সফারে আমরা হয়তো করতে পারবো না, বাট স্টিল যেহেতু পড়িয়েছি, তোমরা আলোচনা করেছো, এখানে যে কি কি জিনিস দরকার হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটা ডোনার অ্যানিমাল সাপোজ রেডি করতেছো, ডোনারটার বয়স কত হতে হবে, রাইট? রেসিপিয়েন্ট কিরকম হতে হবে, হেলথ কন্ডিশন কিরকম, বডি কন্ডিশন স্কোর কিরকম, রাইট? এই টাইপের কোশ্চেন, এবং মোস্টলি আছে মোস্ট প্র্যাকটিক্যাল, যেগুলো প্র্যাকটিস করার বিষয়, লাইক আর্টিফিশিয়াল প্রিপারেশন, এরপরে সিমেন্ট কালেকশন, সেখানকার প্রিকশন, এরপরে আছে প্রসেসিং, ইভালুয়েশন, এইসব থেকে মোটামুটি আরে ভয়ের কোনো কারণ নাই, সবই পারবা তোমরা। এবং রিয়েল লাইফ কোশ্চেন থাকবে 20 মার্কস, 10 মার্কস আমার হাতে থাকবে। 70 মার্কসের পরীক্ষা নেব, একটাই লিঙ্কের মাধ্যমে 70, ডিপেন্ডিং অন দ্য অ্যাসিপ্ট মার্ক। এরপরে আমি সাপ্লিমেন্ট করব 10 থেকে, আর ওখান থেকে আমি 20% নেব হচ্ছে যে তোমার যে মার্কস পাবা, সেখান থেকে 20% যাবে মিড টার্মের, আর 60 যাবে হচ্ছে ইয়ের ফাইনালের, রাইট? এভাবে আমি চিন্তা করেছি। সো সেম পড়াশোনায় আর ভিডিওগুলো যদি একটু দেখো, তাহলেই আমার মনে হয় যে ইউ উইল বি রেডি বোথ ফর থিওরি অ্যান্ড ল্যাব। একই দিনই ল্যাব হবে স্যার? হ্যাঁ, থিওরি পরীক্ষা শেষ করার পরে আমরা যে 10 মিনিট 15 মিনিটের জন্য হোক, আমরা লিঙ্ক দিয়ে ল্যাব নিয়ে নেব, ঠিক আছে? যত সম্ভব স্যার আপনি যদি একটু প্রসিডিউর গুলো থেকে যদি দেন, বেশি ক্রিটিক্যাল। আচ্ছা, কোশ্চেন কোথা থেকে হবে সেটা যদি তুমি আমাকে ইনস্ট্রাকশন দাও, তাহলে তো আমার থাকার দরকার নেই, আমি বলবো তুমি কোশ্চেন করো। স্যার না, এমনি স্যার আপনাকে রিকোয়েস্ট করছি স্যার। আচ্ছা, সেটা দেখা যাবে। তবে পরীক্ষা মানে আমার পরীক্ষা যত কঠিনই হোক, সবাই ভালো মার্কস পাইছে সবসময়। সো ভয়ের কোনো কারণ নেই। তোমাদের অ্যানিমাল নিউট্রিশন এন্ড ফিডিং এই সাবজেক্টের রেজাল্ট দিয়েছিলাম না? জি স্যার। কয়জন এ প্লাস পাইছো? ওই ল্যাবটাতে আমরা তো অনেকে এ প্লাস পেয়েছি। থিওরিতে তো মাত্র একজন এ পেয়েছে, আমরা 4-5 জন এ মাইনাস পেয়েছি, আর সব দিয়েছি। তাই নাকি? আচ্ছা, এটা তোমার না পড়ার ফল, মানে এটা সাবজেক্ট ইন্টারেস্টিং। যেমনটা কি যেন নাইম মনে হয় না কোশ্চেন করলো, তারপরে সাইদুলকে জিজ্ঞেস করলাম, ভেরি ইন্টারেস্টিং, সবই বুঝেছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তাই না? সো আচ্ছা, আমার মনে হয় আমরা শেষ করতে পারি। ওকে, পরীক্ষা পরীক্ষা খুব কঠিন হবে না, তোমরা যেভাবে ইনস্ট্রাকশন দিলাম এভাবেই পড়ো, পরীক্ষা সহজ হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা শেষ করি। এরপরও কয়দিন আছে? আজকে আছে 3 তারিখ, এখন মানে 5 মিনিট পরে 3 তারিখ, দেখি আজকে 3 তারিখ, কোনটা? 5 মিনিট পরে 4 তারিখ, তাই না? কালকে 4 তারিখ। জি স্যার। 4, 5, 6, 7, 4 দিন আছে টোটাল। 4 দিনের মধ্যে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে, অথবা আমি তো একেবারে লাইন টু লাইন ওইভাবে পড়ার সময় হয়নি, আমি অ্যাট এ গ্লান্স সুপারফিশিয়ালি পড়েছি তোমাদের অ্যাসাইনমেন্ট। কোথাও যদি কোনো কোশ্চেন থাকে কারো, সেটা তোমরা আগে কোশ্চেন অ্যাকুমুলেট করবা, করে আমাকে একদিন আগে জানালেও হবে, যে 7 তারিখে 6 তারিখে যদি জানো, আমি 7 তারিখের মধ্যে সলভ করে দেবো। যে যেমনটা একটা আজকে এখন ধরা পড়ছে, তাই না? এই ধরনের কোনো যদি অ্যানোমেলিস থাকে, তোমরা সিআরকে জমা দাও যে মানে এই অ্যাসাইনমেন্টের এই স্লাইডে এই পয়েন্টটা আমরা বুঝতেছি না, অথবা সমস্যা আছে, তখন আমি দেখে চেক করে সার্টিফাই করে দেবো যে হোয়াট শুড বি ডান। ঠিক আছে? Yes, sir. Good. Any question from the Nepalese group?
No question. So it's midnight, man. We made a record. রাত 12টায় ক্লাস করি। Very good. So best of luck for your upcoming exam. যেভাবে আজকের এক্সাম দিয়েছো, ডিস্টার্ব করেছো নাকি? ম্যাডামদের মেসেজ খুব খারাপ দেখলাম কেন? কি করেছো তোমরা? স্যার আমাদের রুমে তো স্যার কড়াগার দিয়েছে স্যার 315, এখানে তো আমাদের ম্যামদের বা স্যারদের ডিস্টার্ব করার কোনো সুযোগই নাই। বাদ বাকি রুমদের বিষয় স্যার জানি না আমরা। তোমাদের রুমে কে ছিল? আমাদের রুমে একটা স্যার ছিলেন। আমি তো চিনি না স্যার ওই স্যার। স্যার জনি স্যার। ফুডের? জি স্যার, ফুডের স্যার। গত 2 নম্বর আরিফ, তাই না? স্যার আমি ডিস্টার্ব করে নাই কেউ স্যার। আচ্ছা, গুড। না, জ্যোতি ম্যামের মেজাজ কোনো কারণে খারাপ দেখলাম, তো আমার মনে হচ্ছিল যে ডিস্টার্ব করলে তো তোমরাই ডিস্টার্ব করার পাবলিক। ডিস্টার্ব করানোই ভালো, এইভাবেই পরীক্ষা দিবা। নেক্সট কোশ্চেন পেলে অবশ্যই সবাই মাথা গুঁজেই লিখবে, আমি আশা করি। যদি 3 দিন পড়তে পারো। সো আজকে আর পড়ার দরকার নেই, আজকে সবাই ঘুমাই যাও, কালকে সকাল থেকে শুরু করো। আমি 4টা সেট দিয়েছি, মহসিন কে দিয়েছি, রাইট? মহসিন, তুমি, আমি মনে করি যে তুমি সেটগুলো জমা দিও, সবাই একটু দেখে নিবে আমি কিভাবে সেট করে দিয়েছি, কারণ ওখানে একটা হিডেন ইন্টেনশন আছে আমার, ঠিক আছে? এই সেটগুলো যদি কেউ ফলো করে অ্যাজ ইট ইজ, অ্যাজ আই মেড, তাহলে একটা সিকোয়েন্স সে পাবে খুঁজে, বুঝছো? therefore it's up to you. And thank you very much for joining today. আমরা দেখা হবে ইনশাআল্লাহ 8 তারিখ। এর মধ্যে কোনো প্রবলেম হলে অথবা ম্যাডাম যদি কোনো রিভিউ ক্লাস নিতে চায়, আমাকে ইনভাইট করতে চাইলে আমি জয়েন করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমাদের আর 2 মিনিট হলে স্যার 3 ঘন্টা হয়ে যাইতো। আচ্ছা, 2 মিনিট থাকো। কেউ কিছু কি বলো? একটু স্যার একটা ইতিহাস হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ আমাদের ভার্সিটি লাইফের সর্বশ্রেষ্ঠ সবথেকে বড় স্যার লেন্দি ক্লাস সবথেকে। আমরা এর আগে রেডিওলজি করেছি 2 ঘন্টা, কিন্তু আপনার 3 ঘন্টা। আচ্ছা, সেদিন আসতেছে আমার আরো এরকম ক্লাস পাবা তোমরা, সমস্যা নেই। পরের সেমিস্টারেও হ্যাঁ আপনার একটা ক্লাস থাকতে পারে। মিড প্রসেস সামনের সেমিস্টারের সব কোর্স একটা বাদ দিয়ে আমি একটা রাখতে পারি, যদি আমার আমার কুলায় আর কি। বাকিগুলা যদি আমি আদারওয়াইজ করতে পারি, একটা আমি রেখে বাকি সবগুলাই ইনক্লুডিং ল্যাব গেস্ট টিচারকে দিব বলে আমি ডিসাইডেড, জ্যোতি ম্যাডাম ডিসাইডেড, সো ইটস গোয়িং টু হ্যাপেন। জ্যোতি ম্যামের তো একটা কোর্স থাকবে, যেমন প্যাথোলজি আছে। হ্যাঁ, যার যার ওন কোর্সগুলো থাকে, এবং আমি মিট অ্যান্ড উল প্রোডাকশন একটা টেকনোলজি আছে, সেইটা আমি রাখতে চাই ফর এ রিজন, কারণ এটার এক্সপার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আর জ্যোতি ম্যাডাম একটা, বাকি সব বাইরে দেবো। স্যার আমাদের কোর্সগুলো ওইগুলো খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে দিলে আমাদের দেখা গেল এর পরপরই শুরু করলে হয়তো টাইম কনজিউমটা কম হতো, টাইম লাইনটা আমাদের অনেক লেগে যায়, আবার নতুন করে টিচার। আচ্ছা, আমরা সেই প্রিপারেশন শুরু করেছি। আমি আসার পর আমরা খুব তাড়াতাড়ি রুটিন করে ফেলবো। গেস্ট টিচার হান্টিং শুরু হয়ে গিয়েছে, কমিউনিকেশন। যে কোর্স দেখলাম এটা আমরা সিরিয়াসলি নিয়েছি, এটা করবো আমরা। স্যার আমাদের জন্য ইতিহাস হয়ে গেছে স্যার, 12টা বেজে গেছে। ভেরি গুড, সো থ্যাংক ইউ ভেরি মাচ অন বোথ সাইড। আই মিন, যারা বেশি কথা বলেছে আর যারা একটাও কথা বলেনি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। The only class belong to this course just before the exam, and the length is recorded, right? So thanks এবং best of luck on their exam.